কিন্তু আর কেউ এই অ্যাঙ্গেলটা ভাবছে না কেন? ভেবেছে হয়তো সকলেই, কিন্তু মুখে কেউ স্বীকার করছে না। আসলে ওই পরিবারের ভেতরের কথা তো কেউ ঘাঁটাঘাঁটি করতে চায় না। আচ্ছা, আমি যে আপনাকে এই সব কথা বলেছি সেটা কাউকে বলবেন না প্লিজ। আমার বাবার ঘাড়ে সব দায় চাপিয়ে দিল ওরা। কেস চলাকালীনই পেটে ক্যান্সার ধরা পড়লো বাবার, চিকিৎসা হলো না, মারা গেল। সেই বয়স থেকে একা লড়ছি, শূন্য থেকে শুরু করে অনেক স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছি ম্যাডাম। আজ শিলিগুড়ি শহরে প্রত্যেকটা লোক আমাকে এক ডাকে চেনে। অলমাইটি আছেন, বুঝলেন ম্যাডাম, আমি বিশ্বাস করি। বুঝলি মিতুল, কেসটা যতটা সহজ মনে হয়েছিল ততটাও নয় রে। এই তো সেদিনই দেখে এলাম ভদ্রলোককে, কত কথা বললেন। ফ্যাক্টরি অফিসে কেউ স্ট্যাপ করেছে। রেডিও মিলনের আজকের নিবেদন সমুজা দাসের টাপুরদি সিরিজের কাহিনী উত্তরবঙ্গে টাপুরদি। গল্পটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। লেখিকা সমুজা দাসকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। এবং অবশ্যই এই ভিডিওটাকে হাইপ করতে ভুলবেন না। শুরু হচ্ছে সমুজা দাসের টাপুরদি সিরিজের কাহিনী উত্তরবঙ্গে টাপুরদি। কি ঠিক করলে টাপুরদি? কেসটা নেবে? হ্যাঁ, সেই রকমই ভাবছি রে। আচ্ছা মিতুল, তুই কি ছুটি পাবি? তাহলে নর্থ বেঙ্গলটাও এই সুযোগে ঘুরে আসা যাবে। কবে নাগাদ বেরোবে? ভদ্রলোক তো বলছেন খুব আর্জেন্ট, যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে পৌঁছতে বলছেন। ও, দেখি তাহলে কিভাবে কি করা যায় অফিসে। বাই দ্য ওয়ে, ব্যাপারটা কি কিছু বললেন ভদ্রলোক? সেটাই তো বলছেন না কিছু খোলসা করে, তবে গলা শুনে মনে হলো খুব উত্তেজিত। কিছু তো একটা ঘটেছে। বলছেন ফোনে সব কথা বলা সম্ভব নয়। তোমার সম্বন্ধে কোত্থেকে জানলেন? বললেন তো পেপারে ওই রেবতী দত্ত হত্যার কেসের ব্যাপারটা পড়েছিলেন। আর্জেন্ট যখন বলছেন তখন তো নিশ্চয়ই গুরুতর ব্যাপার। তার উপর আবার নর্থ বেঙ্গল, মানে পাহাড়, চা বাগান, দারুণ প্রাকৃতিক সৌন্দর্য, রথ দেখা, কলা বেচা দুই হবে। আমার কিন্তু খুব এক্সাইটেড লাগছে টাপুরদি। ডিসিশনটা তাড়াতাড়ি নিয়ে ডেটটা ফিক্সড করে নাও না। আরে আমাকেও তো ছুটির ব্যাপারটা দেখতে হবে। আপাতত হাতেও তো কোনো কাজ নেই তেমন। চল তাহলে ঘুরেই আসা যাক। তুই ছুটি ম্যানেজ কর। বেশ, ডেটটা টেক্সট করে দাও তুমি আমায়। অফিসের ব্যাপারটা আমি একটু দেখে নিয়ে জানাচ্ছি। এই তোমার সন্ধ্যের মধ্যে জানিয়ে দেবো। অফিস ফেরত আমি যাচ্ছি তোমার ডেরায়, তখন দেখা হচ্ছে। হ্যাঁ, টাটা। টাটা। ফোনটা রেখে কিউবিকলে ফিরে এলো মিতুল। মনের ভেতরে স্পষ্ট উত্তেজনা টের পাচ্ছে। সর্বরী বসুর অন্তর্ধানের কেসটার পর ও অফিসে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। অর্জুনদাও এখন হায়দ্রাবাদে। অর্জুনদার সঙ্গে একটা কেসের সূত্রে ওদের আলাপ হয়েছিল বছর দুয়েক আগে। তখন কসবা থানায় পোস্টেড ছিল অর্জুন। তারপর বেশ কিছু কেসে একসঙ্গে কাজ করার সুবাদে অর্জুন এখন ওদের খুব কাছের বন্ধু। গত বছর এপ্রিলে অর্জুনের আইপিএসের ফাইনাল রেজাল্ট বেরিয়েছে। খবরটা ভীষণ খুশির সন্দেহ নেই, তবু মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ট্রেনিংয়ের জন্য অর্জুনকে কলকাতা ছাড়তে হয়েছে। এখন হায়দ্রাবাদে আছে অর্জুন। ন্যাশনাল পুলিশ একাডেমিতে ট্রেনিং চলছে। মাঝে মধ্যে ফোন টোন করে। টাপুর দিকে ঠিক বুঝে উঠতে পারে না মিতুল। ভেবেছিল অর্জুনদা চলে গেলে খুব কষ্ট পাবে টাপুরদি, কিন্তু সেরকম কিছু চোখে পড়েনি ওর। অত্যন্ত নির্লিপ্ত টাপুরদি। ওর মনের হদিশ এতদিন ধরে পাশে থেকেও টের পায়নি মিতুল।
ওরা যখন শিয়ালদা স্টেশনে পৌঁছলো, ঘড়ির কাঁটা তখন সন্ধে 7টা ছুঁই ছুঁই। আপ উত্তরবঙ্গ এক্সপ্রেসের প্ল্যাটফর্মে ঢোকার সময় 7:35। হাতে বেশ কিছুটা সময় আছে এখনো। কাঁধের রুকস্যাকটা পিঠে ঠিক করে নিয়ে নিল মিতুল। মিতুল, জলের বোতল আনতে ভুলে গেছি রে। তুই দাঁড়া, আমি কিনে আনি। ওই তো সামনের দোকানটা থেকে নিয়ে নি। তোর কি কিছু লাগবে আর? ইয়ে মানে যা গরম, একটা কোল্ড ড্রিঙ্কের বোতল নিলে হতো না? না, হতো না। তোকে কতদিন বলেছি না ওগুলো খাওয়া বন্ধ কর। অগত্যা ইচ্ছেটা গিলে ফেলতে হলো। টাপুর দিয়ে এগিয়ে গেল প্ল্যাটফর্মের স্টলটার দিকে। হঠাৎ মিতুল দেখল একটা লোক উল্টো দিক থেকে টলমলো পায়ে প্রায় ছুটতে ছুটতে এসে সজোরে ধাক্কা দিল টাপুরদির গায়ে। টাপুরদি ছিটকে পড়তে পড়তে স্টলের দেওয়াল ধরে নিজেকে সামলে নিল। মুস্কো চেহারার লোকটার দাঁতগুলো দাগ ধরা। পোশাক আশাক ভদ্রলোকের মতো হলেও চোখ দেখে মনে হলো নেশায় চুর হয়ে আছে লোকটা। টাপুর বাঘের মতো লাফিয়ে উঠল ঘুষি বাগিয়ে, কলার চেপে ধরল লোকটার। তারপর কি ভেবে ছেড়ে দিল, যেন কিছুই হয়নি। তারপর স্টলের সামনে গিয়ে দাঁড়ালো। লোকটাও পেছন ফিরে টাপুরের দিকে তাকাতে তাকাতে এগিয়ে গেল সামনের দিকে। ট্রেনে উঠে সিট নাম্বার দেখে গুছিয়ে বসলো দুজনে। একটা সাইড আপার আর লোয়ার বার্থ পেয়েছে ওরা। লাগেজগুলো ওপরের সিটে তুলে দিয়ে নিচের সিটে বসলো দুজনে। করিডোরে যাত্রী আর কুলিদের ভিড়। কামরায় এক দম্পতি উঠল। দেখে মনে হলো নববিবাহিত। এক বয়স্ক ভদ্রলোক এসে বসলেন উল্টো দিকের জানালার পাশে। জানালা দিয়ে হাত নেড়ে তাকে স্টেশনে ছাড়তে আসা কাউকে বিদায় জানালেন। ট্রেনটা দুলে উঠল। ঠিক সেই মুহূর্তে জানালা দিয়ে মিতুল দেখল এক ভদ্রলোক ছুটতে ছুটতে এসে ট্রেনের পাদানিতে পা রাখলেন। ট্রেন গতি নিচ্ছে ধীরে ধীরে। সেই ভদ্রলোক টিকিট মিলিয়ে ওদের কামরায় বয়স্ক ভদ্রলোকের পাশে এসে বসলেন। হাতের সুটকেসটা ঢুকিয়ে দিলেন সিটের নিচে। মিতুল খেয়াল করল টাপুরদি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে ভদ্রলোকের দিকে। ভদ্রলোক বোধহয় একটু অন্যমনস্ক ছিলেন। পকেট থেকে মোবাইলটা বের করে খুটখাট করতে শুরু করলেন। এক্সকিউজ মি। ভদ্রলোক মোবাইল থেকে চোখ তুলে তাকালেন টাপুরদির দিকে। চোখের দৃষ্টিতে প্রশ্ন। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। সংঘমিত্রা, চিনতে পেরেছিস তাহলে? আরে আরে না চেনার তো কথাই নয়। চেহারায় তো বিশেষ কোনো বদলই হয়নি তোর। তা স্বভাবটা বদলেছে নাকি সেই আগের মতোই গুন্ডা আছিস? হ্যাঁ, কি আমি গুন্ডা ছিলাম? না ঠিক গুন্ডা না, ডাকাত ছিলি। অমন সুন্দর মুখ দেখে কেউ ভাবতেও পারতো না একা 4 জন ছেলেকে মেরে চিৎ করে দেওয়ার ক্ষমতা রাখতিস তুই। যাই বল, তুই গোফটা কিন্তু জব্বর বাগিয়েছিস। এটা এটা চাকরির অনুষঙ্গ। আরে গোঁফ থাকলে বেশ কনফিডেন্স বাড়ে, বুঝলি না? হ্যাঁ, এমন যুক্তি বাপে জন্মে শুনিনি। তো যাই হোক, চললি কোথায়? আর কোথায়, পেটের ধান্দায় বস। মানে? জলপাইগুড়ি থানায় পোস্টেড আছি। ছুটিতে বাড়ি এসেছিলাম। বাবার শরীর ভালো ছিল না। ছুটি শেষ, আবার পুনর্মসি। ও হ্যাঁ, তাই তো। তুই তো পুলিশে আছিস। দেখ, আমার মনেই ছিল না। আমরাও জলপাইগুড়ি যাচ্ছি। পরিচয় করিয়ে দিই, এ আমার স্কুলের বন্ধু অভিষেক সরকার, আর এ হলো মৈথিলি সেন ওরফে মিতুল, আমার বোনের বান্ধবী। আমার বোনই বলতে পারিস। হাই মিতুল। হ্যালো। তা জলপাইগুড়িতে কি করতে যাচ্ছিস? কেন যাচ্ছি সেটা পরে বলছি। তুই আগে বল, তুই কতদিন আছিস জলপাইগুড়িতে? তা প্রায় 3 বছর হতে চলল। দীনেন্দ্রনাথ চৌধুরীকে চিনিস? শুনেছি তিনি জলপাইগুড়ি শহরের বিখ্যাত মানুষ। হ্যাঁ, চিনব না কেন? আর শুধু জলপাইগুড়ি কেন, জলপাইগুড়ির বাইরেও তিনি বিখ্যাত। দার্জিলিং, কার্শিয়াং এবং ডুয়ার সহ অনেকগুলো চা বাগানের মালিক ভদ্রলোক। ওর চা শুধু সারা দেশেই নয়, বিদেশেও রপ্তানি হয়। তবে এখন বয়স হয়েছে, তাই ছেলেরাই সব ব্যবসা দেখাশোনা করে। কিন্তু তুই ওর ব্যাপারে কেন জানতে চাইছিস বলতো? কি ব্যাপারটা কি? আমরা জলপাইগুড়িতে ওরই অতিথি হিসেবে আমন্ত্রিত। দীনেন চৌধুরীর অতিথি? কেন?
সেটা এখনো ঠিক জানা নেই। উফ, এত হিয়ালি না করে ব্যাপারটা আসলে কি সেটা খুলে বলবি? বলবো, কারণ তোর সাহায্য আমাদের হয়তো দরকার হবে এই কেসে। কিন্তু সত্যি বলতে কি, আমি নিজেও এখনো জানি না ব্যাপারটা ঠিক কি। আগে গিয়ে পৌঁছই, তারপর বোঝা যাবে। এই কেসে মানে? কিসের কেস? এই তুই কি করতে যাচ্ছিস বলতো? টাপুর কোনো কথা না বলে হ্যান্ডব্যাগ থেকে একটা কার্ড বের করে অভিষেকের হাতে দিল। সংঘমিত্রা ব্যানার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর। ওরে বাস! এক মিনিট, এই রেবতী দত্ত মার্ডার কেসটা কি বাই এনি চান্স তুই হ্যান্ডেল করেছিলি? ওঝো কাণ্ড! সংঘমিত্রা ব্যানার্জি নামটা মনে আছে, খবরের কাগজে দেখেছিলাম। সে যে আমাদের গুন্ডা টাপুর তা ভাবতেও পারেনি। পরদিন সকাল 8টা নাগাদ ওরা জলপাইগুড়ি স্টেশন রোডে নামল। দীনেন্দ্র চৌধুরী আগেই ফোনে বলে দিয়েছিলেন স্টেশনের বাইরে গাড়ি থাকবে। অভিষেকের কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনের বাইরে অপেক্ষমান গাড়িতে উঠল ওরা দুজন। যেতে যেতে ড্রাইভারের সঙ্গে কথা হলো। সে জলপাইগুড়িরই বাসিন্দা, অল্প বয়সী ছেলে, নাম প্রশান্ত। মিনিট 15 মধ্যে গাড়ি গন্তব্যে পৌঁছে গেল। মূল শহরের কোলাহলের একটু বাইরে বিরাট প্রাসাদোপম বাড়ি চৌধুরী নিবাস। হর্ন বাজাতে উদ্দীপরা দারোয়ান গেট খুলে দিল। গাড়ি ওদের নিয়ে সোজা ভেতরে ঢুকে গেল। প্রশান্ত গাড়ি বারান্দার নিচে গাড়ি থামতে নেমে এলো টাপুর আর মিতুল। প্রশান্ত ডিকি খুলে ওদের মালপত্র নামিয়ে দিল। ওরা সিঁড়ি দিয়ে উঠে বসার ঘরে এসে ঢুকলো। বাপরে, আমাদের পুরো ফ্ল্যাটটাই তো এই বসার ঘরটায় ঢুকে যাবে গো। চুপ, আজে বাজে বকিস না এখন। বসার ঘরের চারিদিকে চোখ বোলাতে লাগলো টাপুর। আসবাবপত্র দেখে গৃহকর্তার সূক্ষ্ম রুচির পরিচয় পাওয়া যায়। দেওয়ালে প্রমাণ মাপের রামব্রান্তের নিশীথরক্ষী, ভ্যান গগের সূর্যমুখী, ভিঞ্চির মোনালিসা, যামিনী রায়ের গণেশ জননী সহ একাধিক বিখ্যাত শিল্পীদের শিল্পকর্ম। বেশিরভাগই অরিজিনাল প্রিন্ট। বুঝতে অসুবিধে হয় না, এইসব ছবির সংগ্রাহক চিত্রশিল্পের রীতিমতো সমঝদার। টাপুর মুগ্ধ হয়ে দেখছিল। মিতুল চুপচাপ সোফায় বসে আছে। মিতুল রে, সব কটা অরিজিনাল ফার্স্ট হ্যান্ড প্রিন্ট, বেশিরভাগই ইউরোপ থেকে আনা। দারুণ কালেকশন। এসব আমার বাবার কালেকশন। বাবা ইউরোপের বিভিন্ন মিউজিয়ামে নিজস্ব শোরুম থেকে বিভিন্ন সময় কিনে এনেছেন। সব ক্যানভাসের উপর প্রিন্ট। অচেনা কণ্ঠস্বর শুনে দুজনেই তাকিয়ে দেখল এক সৌম্যকান্তি ভদ্রলোক পর্দা সরিয়ে ঘরে ঢুকেছেন। বয়স 50-55 হবে। সুদর্শন, গায়ের রং টকটকে ফর্সা, ক্লিন শেভড, পরনে ব্লু জিন্সের ওপর ইউএস পোলোর ব্লু কলারের সাদা টি শার্ট। এই বয়সেও বেশ পেটানো চেহারা। এক বিন্দু বাড়তি চর্বি নেই শরীরে। নিশ্চয়ই নিয়মিত শরীরচর্চা করেন ভদ্রলোক। নমস্কার, আমি অতীন্দ্রনাথ চৌধুরী। আমার বাবা ফোনে কথা বলেছিলেন আপনাদের সঙ্গে। বাবা পুজোয় বসেছেন, একটু সময় লাগবে। আপনারা ততক্ষণ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে নেন, তারপর কথা হবে। ঠিক আছে। মালতী। প্রায় সঙ্গে সঙ্গেই এক মহিলা ঘরে এসে ঢুকল। বোধহয় এ বাড়ির পরিচারিকার কাজ করে। মনে হলো কর্তার ডাকের অপেক্ষায় দরজার বাইরেই দাঁড়িয়েছিল। মালতী আপনাদের থাকার ঘর দেখিয়ে দেবে, ওর সঙ্গে ভেতরে যান, ও সব ব্যবস্থা করে দেবে। কোনো কিছু দরকার হলে ওকে নির্দ্বিধায় বলতে পারেন। আমাকে ব্যবসার কাজে সারাদিনই বাইরে থাকতে হয়। পরে আবার দেখা হবে। ঠিক আছে। থাকার ব্যবস্থা রীতিমতো রাজকীয়। দোতলার বিশাল ঘরটা বিদেশি কায়দায় সাজানো। যে কোনো বড় 5 তারা হোটেলের ঘরের সঙ্গে অন্দরসজ্জায় স্বচ্ছন্দে পাল্লা দিতে পারে। সঙ্গে অ্যাটাচড বাথরুম আর খোলা ব্যালকনি। টাপুর ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। এদিকে আয় মিতুল, দেখে যা। মিতুল বেরিয়ে এলো ব্যালকনিতে। টাপুরদের প্রসারিত আঙুল অনুসরণ করে দেখল দূরে আকাশের ক্যানভাসে
আবছা হিমালয়ের চালচিত্র চোখ জুড়িয়ে গেল ওর। জলপাইগুড়ি থেকে হিমালয়ের এত সুন্দর ভিউ পাওয়া যায়, আমার তো জানাই ছিল না। যদিও খুবই হালকা, হয়তো আকাশ পরিষ্কার বলেই দেখা যাচ্ছে, তবুও মনটা ভালো হয়ে যায় এক মুহূর্তে। এটা পড়দি, জলপাইগুড়িতে আসা সার্থক হলো। হ্যাঁ, স্নান সেরে বেরিয়ে মিতুল দেখল মালতী টেবিলে ব্রেকফাস্ট সাজাচ্ছে। টাপুরের স্নান আগেই সারা হয়ে গেছে। মালতী বলল, আজকের দিনটা ঘরেই ব্রেকফাস্ট করে নাও, দুপুরের খাবার ডাইনিং হলে এসে করবা। আমি চা দিয়ে যেতেছি, চা খেয়ে নিচে আসবা, বড়বাবু তোমাদের জন্য অপেক্ষা করতেছে। দুজনেরই খুব খিদে পেয়েছিল। ফল, টোস্ট, অমলেট, সসেজ মুহূর্তে উড়ে গেল। মালতী খাবারের ট্রে সরিয়ে আরেকটা পরিষ্কার ট্রেতে রাখা দুটো কাপে ধোঁয়া ওঠা হালকা সোনালি রঙের দার্জিলিং চা ঢেলে দিল একটা টিপট থেকে। চায়ের মন মাতানো গন্ধে দুজনের ঘ্রাণেন্দ্রিয়ই প্রায় অবশ হয়ে এলো। কি কারণে চৌধুরীদের বাগানের চায়ের দেশে বিদেশে এত চাহিদা বুঝতে পারছিস? সে আর বলতে। দীনেন্দ্রনাথ চৌধুরীর বয়স ৮০-র ওপর। অভিজাত চেহারা, দেখা মাত্রই সম্ভ্রম জাগতে বাধ্য। এই বয়সেও টান টান শরীর, মাথার চুল সব সাদা। ওরা ঘরে ঢুকতে উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন ভদ্রলোক। নমস্কার। এখানে আসতে কোনো অসুবিধে হয়নি তো আপনাদের? আমাদের তুমি বললে বেশি খুশি হব। বেশ, তাই হবে। এমনিতেও তোমরা আমার নাতি নাতনিদের বয়সী। বেশি সময় নষ্ট না করে কাজের কথায় আসা যাক, কি বলো? হ্যাঁ, নিশ্চয়ই। তোমরা বোধহয় জানো আমাদের অনেকগুলো চা বাগান আছে দার্জিলিং, কার্শিয়াং আর ডুয়ার্সে। ব্যবসাটা আমি শুরু করেছিলাম আমার যৌবনে। ধীরে ধীরে বাড়িয়েছি, তারপর ছেলেরা তাতে যোগ দিয়েছে। আমার 3 ছেলে। ছোট ছেলে রাঘব অবশ্য ব্যবসাতে আসেনি, সে থাকে বিলেতে, ইউনিভার্সিটিতে ইতিহাস পড়ায়। ও ব্যবসার ব্যাপারে তার কোনো ইন্টারেস্ট নেই। বড় আর মেজ ছেলেরাই এখন ব্যবসা দেখাশুনো করে। আমি 2 বছর আগে অবধি ব্যবসার কাজে হিল্লি দিল্লি করেছি, কিন্তু এখন আমার বয়স 82। শরীর আর অত ধকল নিতে পারে না আজকাল। হ্যাঁ, ওই আমার বড় ছেলে অতীন্দ্রর সঙ্গে বোধহয় তোমাদের পরিচয় হয়েছে। ও কিন্তু ব্যবসার ব্যাপারে খুব সিনসিয়ার। খুব কম বয়স থেকে আমার পাশে থেকে হাতে হাতে কাজ শিখেছে। ব্যবসাটাও ভালোই বোঝে। এমনিতে আমাদের চা সারা দেশে বিক্রি হয়, বিদেশেও এক্সপোর্ট করি। পুরোটা যোগান সবসময় আমরা নিজেদের এস্টেটের বাগান থেকে কুলিয়ে উঠতে পারি না। তখন নিলামে দার্জিলিং বা কার্শিয়াংয়ের নামকরা কোয়ালিটি টিয়ের 1 বা একাধিক বাগান প্রয়োজন মতো আমরা 1 বছরের জন্য লিজ নিই। পুরো ব্যাপারটাই এখন ছেলেরাই দেখে। তোমরা জানো তো, দার্জিলিং চায়ের অনেক রকম ভেরিয়েশন হয়। এই চায়ের প্রধান বিশেষত্ব হলো এর মিষ্টি মাস্কাটেল ফ্লেভার। এই মোটামুটি ফেব্রুয়ারি থেকে পাতা তোলার কাজ শুরু হয়। এই সময়ের পাতা হয় নরম, খুব হালকা মিষ্টি ফ্লেভার হয় এর। একে বলে ফার্স্ট ফ্লাশ টি। মোটামুটি এপ্রিল অবধি চলে ফার্স্ট ফ্লাশ তোলার সিজন, আর এপ্রিল থেকে জুন অবধি চলে সেকেন্ড ফ্লাশ। এই চায়ের ফ্লেভার অপেক্ষাকৃত স্ট্রং, স্বাদও ভিন্ন। আর অক্টোবর থেকে তোলা হয় অটাম ফ্লাশ। খুব ডেলিকেট ফ্লেভার হয় এর। ঠিক মতো নিয়ম মেনে বানানো অটাম ফ্লাশ চায়ের রং হয় তামার মতো। এছাড়াও বিভিন্ন রেয়ার চাও হয়। দার্জিলিং চায়ের দাম চায়ের কোয়ালিটির উপর নির্ভর করে প্রচুর ভ্যারি করে। ইনফ্যাক্ট
আমাদের নিজেদের 30,000 টাকা কিলো দরের চাও আছে। সেই চা শুধু ব্লু মুনের দিন সূর্যাস্তের পর তোলা হয়। সে এক উৎসব বলতে পারো। সন্ধ্যাবেলায় পুজো হয়, তারপর চা শ্রমিকেরা শুদ্ধ দেহে শুদ্ধ বস্ত্রে খুব দ্রুত হাতে সেই চায়ের পাতা তোলে। পরদিন সকাল হওয়ার আগেই প্রসেস হয়ে প্যাক হয়ে যায় সেই চা। একবার পাতা তোলা হয়ে গেলে সূর্যের মুখ দেখে না সেই ব্লু মুনটি। কি 30,000 টাকা কিলো চা পাতা? তোমাদের একদিন নিজে হাতে বানিয়ে খাওয়াবো সেই চা। সে এক স্বর্গীয় ডেলিকেসি। যাই হোক, আগেই বলেছি আমাদের চায়ের বাজার সারা পৃথিবী জুড়ে। এত বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। আমাদের চা শুধু চা নয়, একটা বিখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড। আমরা সেই কোয়ালিটিটা মেনটেন করার সাধ্যমতো চেষ্টা করি। আজ অবধি কোনোদিন আমাদের চায়ের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। কিন্তু 4 মাস আগে থেকে সমস্যাটা শুরু হলো। আমাদের একটা বড় কনসাইনমেন্ট মুম্বাই পাঠানো হয়েছিল। সেখানে সেটা পৌঁছানোর পর কমপ্লেইন আসে যে বেশ কিছু পেটির চা খুব লো কোয়ালিটির ছিল। দার্জিলিং চায়ের সঙ্গে সস্তা সিটিসি মেশানো হয়েছিল তাতে। যেহেতু সেই কোম্পানি আমাদের বহু বছরের পুরনো কাস্টমার, সেহেতু তারা বুঝতে পারেন যে কিছু একটা গন্ডগোল হয়েছে। তারা সঙ্গে সঙ্গে আমাদের জানান। আমাদের মুম্বাইয়ের অফিস থেকে লোক গিয়ে নিজেরা সরেজমিনে দেখে এসে কনফার্ম করে যে তাদের অভিযোগ সত্যি। কিন্তু কিন্তু এরকম হওয়ার কথা নয়। ব্যবসায় সুনাম তৈরি করতে বছরের পর বছর লেগে যায়। একবার নষ্ট হয়ে গেলে সেটা খুব অসম্মানের, ব্যবসার পক্ষেও খুব ক্ষতিকর। ইনফ্যাক্ট গত 4 মাসে মুম্বাই, আহমেদাবাদ, দিল্লিতে আমাদের 3টে কনসাইনমেন্ট ফল্ট পাওয়া গিয়েছে। একটা নতুন কোম্পানির সঙ্গে কন্ট্রাক্ট বাতিল হয়েছে। মার্কেটে কিছুটা হলেও এর প্রভাব পড়েছে, বুঝলে। এসব খবর তো চাপা থাকে না। আমার সারা জীবনের পরিশ্রম, স্বপ্ন সব ধুলোয় মিশে যাবে এরকম চলতে থাকলে। কিন্তু কিন্তু এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। এর সঙ্গে আমার ব্যবসা সুনাম জড়িয়ে আছে। তাই পুলিশের কাছে যাওয়াও সম্ভব নয়। এই কারণেই তোমার শরণাপন্ন হওয়া। আমি আগেই ইন্টারনাল এনকোয়ারি করে দেখতে চাই যে ব্যাপারটা কি হচ্ছে। দেখো, আমার হাতে খুব বেশি সময় নেই। এরকম চলতে থাকলে ব্যবসা লাটে উঠবে। যত শিগগিরই সম্ভব ঘটনাগুলোর ভেতরের রহস্য খুঁজে বার করতে হবে। এবার আমায় বলো, কেসটা তুমি নেবে? পারবে তো? পারবো কি না এখনই বলা সম্ভব নয়, কিন্তু চেষ্টা করে দেখতে চাই। ভয় নেই, খুব বেশি সময় নেব না আপনার। যদি মনে হয় আমার সাধ্যের বাইরে, যত তাড়াতাড়ি সম্ভব জানিয়ে দেব আপনাকে। বৃথা সময় নষ্ট করব না। বেশ, তাহলে তোমরা কাজ শুরু করো। আর আমার থেকে কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারো। অতীন্দ্রবাবুর সঙ্গে তো আলাপ হলো। আপনার মেজ ছেলে কোথায়? উনি এখানে থাকেন না? কে? ও, সুধীন। হ্যাঁ, এই বাড়িতেই তো থাকে। ও 2 দিন হলো কার্শিয়াং গেছে। আজ সন্ধ্যের মধ্যেই ফেরার কথা। আপনাদের ব্যবসায় কম্পিটিশন কেমন? মানে এমন কোনো প্রতিদ্বন্দ্বী আছে যারা আপনার ব্যবসার ক্ষতি চাইতে পারে বলে আপনার মনে হয়?
দেখো, এই ব্যাপারে আমি অনেক ভেবেছি। এই দার্জিলিং, কার্শিয়াং, ডুয়ার্স জুড়ে ছোট ছোট অনেক টি এস্টেট আছে, তারা আমাদের ধারে কাছে আসে না। আর প্রতিযোগিতার কথা বললে সেরকম মাপের ব্র্যান্ড হাতে গোনা 4-5টার বেশি হবে না যারা আমাদের প্রতিদ্বন্দ্বীর পর্যায়ে পড়তে পারে। কিন্তু এই ব্যবসায় প্রতিযোগিতা, ঈর্ষা এসব থাকলেও কেউ এরকম নীচ কাজ করতে পারে বলে না না না, মনে হয় না আমার। আপনার কাউকে সন্দেহ হয়? আমার এখানে বেশিরভাগ কর্মচারী অনেক পুরনো। আমাদের এস্টেট অফিস হচ্ছে কার্শিয়াংয়ে। এছাড়া দেশের বিভিন্ন শহরে মার্কেটিং অফিস আর প্রচুর আউটলেট আছে। সব অফিসে সকলের সঙ্গে ইনফ্যাক্ট ডাইরেক্ট আমাদের যোগাযোগও হয় না। সেসব জায়গায় যারা অথরিটি, তারাই অ্যাপয়েন্ট করে জুনিয়র ক্লার্ক বা আউটলেট সেলসের লোকেদের। না না, এত বড় কারচুপি করা তাদের পক্ষেও সম্ভব নয়। যে কটা কনসাইনমেন্টে সমস্যা হয়েছে সেগুলো আমাদের এস্টেট থেকে সোজা ক্লায়েন্টের কাছে গিয়েছিল। সেক্ষেত্রে ধরা যেতে পারে কারচুপিটা হয় এখানেই হয়েছে, না হয় ডেস্টিনেশনে হয়েছে। কারণ রাস্তায় ট্রাক থামিয়ে সব পেটি খুলে মাত্র কয়েকটা পেটির চা কিছুটা বার করে তাতে সস্তা চা মেশানোর আইডিয়াটা কিছুটা অ্যাবসার্ড লাগছে। বলছি না যে হতে পারে না, কিন্তু চান্স কম। বাই দ্য ওয়ে, যেসব ট্রাকে আপনাদের কনসাইনমেন্ট পাঠানো হয় বা বিভিন্ন শহরে আপনাদের আউটলেটে মাল পাঠানো হয়, সেগুলো কি আপনাদের নিজেদের, নাকি অন্য কোনো ট্রান্সপোর্ট থেকে ভেহিকল নেন আপনারা? ব্যবসার শুরুতে অন্য ট্রান্সপোর্ট থেকে ট্রাক নেওয়া হতো। ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে সেই জন্য ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছিল। পরে আমরা নিজেরাই ভেহিকল কিনে তাতে ট্রান্সপোর্টেশন শুরু করি। সব গাড়ি আর ড্রাইভার আমাদের নিজেদের লোক। আচ্ছা, একটা কথা বলুন, এটা তো ভেতরের লোকেও করতে পারে, পারে না? বরং তাদেরই তো সুযোগটা বেশি। কিন্তু কেন করবে বলো তো? কোম্পানির বদনাম রটানো ছাড়া আর কোনো উদ্দেশ্য তো আপাতত চোখে পড়ছে না। আর দ্বিতীয় কথা, ভেতরের লোক এত বড় রিস্ক নেবে কেন? কোম্পানির বদনাম হলে তার কি লাভ? লাভটা তো খুঁজে বার করতে হবে। লাভটা কি, কেন কাজটা করা হচ্ছে জানা গেলে কে বা কারা করছে জানাটা সহজ হয়ে যাবে। সাহস দিচ্ছ তবে? দেখো, ব্যবসাটাকে আমি নিজে হাতে করে গড়ে তুলেছি। আমার সারা জীবনের সাধনার ধন এই ব্যবসা। আমার বয়স হয়েছে, যে কটা দিন বাঁচব মাথা উঁচু করে বাঁচতে চাই। এই ব্যবসার কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। তোমার খ্যাতির কথা শুনে তোমায় ডেকে এনেছি এখানে। তোমার উপর অনেক ভরসা করে আছি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, কথা দিচ্ছি। ঘরে ফিরে এসে মিতুল টাপুরকে জিজ্ঞেস করলো, কি মনে হচ্ছে টাপুরদি? ব্যাপারটা আপাত দৃষ্টিতে যত সরল মনে হচ্ছে ততটা নাও হতে পারে। দীনেন্দ্রবাবু শুধু কোম্পানির বদনামের অ্যাঙ্গেলটাই দেখছেন, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? কোম্পানির বদনাম করানোটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে মাত্র কয়েকটা পেটির চায়ে লো কোয়ালিটির চা কেন মেশানো হলো? সবগুলোতে কেন হলো না?
তাই তো। তারপর ধর কোনো রাইভাল কোম্পানি যদি এটা করে থাকে তাহলে কিভাবে করলো, যেখানে এরা নিজেদের ট্রান্সপোর্ট ব্যবহার করেন? আর মেশানোর ব্যাপারটা ঠিক কোন জায়গায় হলো? পুরো ব্যাপারটা একমাত্র তখনই সম্ভব যদি ভেতরের লোক ইনভলভ থাকে। ঠিক বলেছ, এটা কিন্তু আমারও মনে হয়েছে। এখন প্রশ্ন হলো সেই ভেতরের লোক কে বা কারা, তারা কতটা ডেসপারেট, কেনই বা করছে এরকম? আর যাই হোক, দার্জিলিং চায়ের ব্যাপারে কত কিছু জানলাম বলো তো। আমার তো আবার চা তেষ্টা পেয়ে গেল। তোর ফোন ভাইব্রেট করছে, ধর। ও, ওই দীনেন্দ্রবাবুর সঙ্গে কথা বলার সময় ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। অর্জুন দা, হ্যালো। তোমরা পৌঁছে গিয়েছো তো ঠিক মতো? টাপুরের ফোন অনেকক্ষণ চেষ্টা করেও লাগলো না, আউট অফ রিচ বলছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক সময় পৌঁছেছি। ট্রেন একদম রাইট টাইম ছিল। এই দাঁড়াও, টাপুর দিকে দি, ধরো। মিতুল ফোনটা এগিয়ে দিল টাপুরের হাতে, তারপর উঠে ব্যালকনিতে এসে দাঁড়ালো। কত পরিষ্কার আকাশ এখানে, কলকাতায় এমন আকাশ দেখাই যায় না। সভ্যতার জাঁতাকলে পড়ে আমরা প্রকৃতির দিকে চোখ মেলে চাইতেই ভুলে যাচ্ছি। তাই এরকম প্রকৃতির মাঝে এসে দাঁড়ালে নিজেদের নাগরিক জীবনের মোহজালটুকু নিমেষেই ছিন্ন হয়ে যায়। বিকেলে টাপুর বলল, চল একটু ঘুরে আসি। কোথায় যাবে? নতুন জায়গায় এলি, শহরটা ঘুরে দেখবি না? চল চল, রেডি হ চটপট। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে বেরিয়ে পড়ল দুজনে। মোড়ের মাথাতেই রিক্সা স্ট্যান্ড। একটা রিক্সায় চড়ে বসলো ওরা। জলপাইগুড়ি শহরটা খুব একটা বড় নয়, ওই জেলা শহর যেমন হয় আর কি, কিন্তু সুন্দর, পরিচ্ছন্ন। রিক্সাওয়ালা বয়স্ক মানুষ। জিজ্ঞাসা করলেন, জলপাইগুড়িতে প্রথমবার আইলেন নাকি দিদিমণিরা? হ্যাঁ, দেখার মতো এখানে কি কি আছে? আছে তো অনেক কিছুই। চলেন, রাজবাড়ি, স্টেডিয়াম, তেস্তা উদ্যান এইগুলান দেখায় দিতেছি। সেসব দেখে ওরা দুজনে মিলে করলা নদীর চড়ায় বসে রইল অনেকক্ষণ। কাছেই শ্মশান। এই সন্ধ্যের মুখে কেউ তার এই জীবনের হিসেব নিকেশ চুকিয়ে অন্তিম গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। রিক্সাওয়ালা জানতে চাইল, চা বাগানে যাইবেন নাকি? সন্ধে হয়ে এলো তো, আজ না, বরং কাল যাব। এখন স্ট্যান্ডে নামিয়ে দিন। ঠিক আছে। 7:30 নাগাদ ওরা ফিরে এলো বাড়িতে। দেখল বসার ঘরে দীনেন্দ্রবাবুর সঙ্গে দুজন অপরিচিত ভদ্রলোক সোফায় বসে আছেন। এসো এসো, পরিচয় করিয়ে দিই। এ আমার মেজ ছেলে সুধীন্দ্র, আর ইনি হলেন আমাদের এস্টেটের ম্যানেজার পুলকেশ মিত্র। মিতুল দেখল সুধীন্দ্রবাবুর সঙ্গে তার দাদা অতীন্দ্রবাবুর চেহারার কোনো মিলই নেই। সুধীন্দ্রবাবু মাঝারি উচ্চতার গোলগাল চেহারার মানুষ। গায়ের রঙও দাদার মতো উজ্জ্বল গৌরবর্ণ নয়, বরং খানিকটা মাজাই। নমস্কার। বাবার কাছে শুনেছেন নিশ্চয়ই পুরো ব্যাপারটা। আসলে এইসব ঝামেলায় আমাদের ব্যবসার খুব ক্ষতি হয়ে গিয়েছে গত কয়েক মাসে। যদিও গত 3 সপ্তাহে এরকম ঘটনা আর ঘটেনি, হয়তো যে বা যারা করেছিল তারা সাবধান হয়ে গিয়েছে। কিন্তু আমাদেরও তো কনজিউমেবল আইটেম, যদি আমাদের ক্ষতি করার জন্য বিষাক্ত কিছু মিশিয়ে দেয়, সেটাও একটা দুশ্চিন্তার বিষয়। আমিও এই ব্যাপারটা নিয়েই ভাবছিলাম দুপুরে। যদি আপনাদের ব্যবসার ক্ষতি করাই উদ্দেশ্য হয়, তাহলে এত কষ্ট করার দরকারটা কি? অনেকভাবেই তো সেটা করা যেত, হয়তো আরো সহজে, তাই না? হ্যাঁ, সেটা নিয়ে আমিও ভেবেছি, কিন্তু এছাড়া আর কি কারণ হতে পারে বলুন তো? সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। তার জন্য আমায় নিজেকে আপনাদের ব্যবসাটা ভালো করে বুঝতে হবে আগে। আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই, অবশ্য যদি আপনাদের আপত্তি না থাকে। না না, আপত্তি কিসের? আপনি যা জানতে চান নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। পর্দা ঠেলে মালতী ঘরে ঢুকল। ট্রেতে চায়ের কাপ সাজানো, প্লেটে বিস্কুট, নিমকি।
সেন্টার টেবিলে ট্রেটা নামিয়ে পট থেকে কাপে কাপে চা ঢেলে সবার হাতে দিল। আহ, চায়ের সোনালি রংটা দেখে চোখটা একদম জুড়িয়ে গেল। রঙে, স্বাদে, গন্ধে চৌধুরী এস্টেটের চা কিন্তু সত্যিই অদ্বিতীয়। কথাটা বললেন এস্টেটের ম্যানেজার পুলকেশ মিত্র। আপনাদের তো অনেকগুলো বাগান আছে। দীনেন্দ্রবাবুর কাছে জেনেছি মেন অফিস কার্শিয়াংয়ে। তার মানে কি চা পাতা শুধু ওখানেই প্রসেস হয়? না না, সব বাগানেই প্রসেসিং হয়। রয়ের পাতা ওভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়া বা বেশিক্ষণ ফেলে রাখা সম্ভব নয়। কার্শিয়াংয়ের ফ্যাক্টরিতে প্যাকেজিং হয় মেনলি, রিটেলের জন্য আলাদা প্যাকেট হয়। এছাড়া হোলসেল বা আমাদের আউটলেটের জন্য লুজ চা পাতা বড় বড় কাঠের কার্টনে যায়। তার মানে সেরকম কার্টনের চাই সমস্যাটা হয়েছে, তাই তো? হ্যাঁ। আপনারা তো এখানে মানে জলপাইগুড়িতে থাকেন, ওখানের কাজকর্মকে দেখাশোনা করে তাহলে? এই তো পুলকেশ করে। তাছাড়া আমি আর দাদা পালা করে যাওয়া আসা করি, সবসময় যাই আর কি। আমার ভাইপো সুমনও যায়। আপনি কতদিন এই চাকরি করছেন পুলকেশবাবু? 6 বছর হবে আর 2 মাসের মধ্যেই। আপনার বাড়ি কোথায়? আমার জন্ম এখানেই, এই জলপাইগুড়িতে। বাড়িও এখানেই, তবে দার্জিলিংয়ে বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করেছি। তারপর কলকাতায় গ্র্যাজুয়েশন, আর তারপর সেখান থেকেই MBA করি। বাহ, তাহলে তো এদিকটা আপনি খুব ভালোই চেনেন। তা চিনি। আপনার কি মনে হয় এটা কোনো রাইভাল কোম্পানির কাজ? সেটা তো হতেই পারে, শুধু পারেই বলবো কেন। আমার ধারণা এটা অবশ্যই কোনো রাইভাল কোম্পানির কাজ। সেই কথাই আপনারা আসার আগে বলছিলাম ওদের। এখন সেই আগের দিন আর নেই, কারো কোনো বিজনেস এথিক্স নেই। এখন সবাই বাকিদের যেন তেন প্রকারেণ পেছনে ফেলে এগোতে চায়। চৌধুরী টি লিমিটেড বহু বছর ধরে মার্কেট লিডার। এখন নতুন নতুন কোম্পানি আসছে, এরা আধুনিক কর্পোরেট স্টাইলে কাজ করে, কোনো এথিক্সের ধার ধারে না। এসব কথা তুমি আগেও বলেছো পুলকেশ। ওরা কিভাবে ব্যবসা করে জেনে আমি কি করব বলো তো? হ্যাঁ, আমি কোনোদিন ওভাবে ব্যবসা করিনি। শূন্য থেকে শুরু করে একা হাতে এই বিজনেস দাঁড় করিয়েছি। প্রতিযোগিতা তখনও ছিল বাজারে, কিন্তু কখনো কারো ক্ষতি করার কথা ভাবিনি। সততার সঙ্গে ব্যবসা করে আজ এই জায়গায় পৌঁছেছি। একটা কোম্পানির গুডউইল একদিনে তৈরি হয় না। যারা দীর্ঘদিন আমাদের কোম্পানির সঙ্গে বিজনেস করে আসছে, তারা 2-4টে ফল্টের উপর ভিত্তি করে বিজনেস বন্ধ করবে না আমাদের সঙ্গে। এটা আমার দৃঢ় বিশ্বাস। চিন্তা করো না বাবা, বক্স সিল করার ব্যবস্থা হয়েছে। পুলকেশকে বলেছি প্রত্যেকটা কার্টন নিচে চেক করে সেল করতে। আশা করা যায় আর সমস্যা হবে না। না হলেই ভালো, কিন্তু তবু আমি জানতে চাই কে বা কারা এগুলো করছিল, আর কেনই বা করছিল। সেটা খুঁজে বার করার যথাসাধ্য চেষ্টা করব আমি। হয়তো সেজন্য আমাদের কার্শিয়ংয়ে একবার যেতে হতে পারে। নিশ্চয়ই, কবে যেতে চাও জানিও, সুদিন সব ব্যবস্থা করে দেবে। কথাটা শুনেই মিতুলের মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। এই সুযোগে বেশ কার্শিয়াং ঘুরে আসা যাবে। তো ব্যাপারটা কি সেটা বলা যাবে? জিজ্ঞেস করলেন অভিষেক। সকালে জলপাইগুড়ি থানার ওসি অভিষেককে ফোন করেছিল টাপুর। সেই মতো বিকেল 4টে নাগাদ জলপাইগুড়ি থানায় ওরা এসেছে। বলা হয়তো উচিত নয়, আমার ক্লায়েন্টের সিক্রেট আমার তোকে না জানানোই উচিত, কিন্তু মনে হচ্ছে তোর সাহায্য ছাড়া এই কেসে এগোনো মুশকিল। আচ্ছা ছাড়, সেসব কথা পরে হবে। আগে বল তোর কাজকর্ম কেমন চলছে? জলপাইগুড়িতে ক্রাইম খুব একটা আছে বলে তো মনে হয় না, বেশ শান্ত জায়গা। হ্যাঁ, এমনিতে শান্তই। এই টুকটাক চুরি, পারিবারিক বা রাজনৈতিক সমস্যা ছাড়া বড় ধরনের কোনো ক্রাইম এখানে নেই বললেই চলে। মাঝে মাঝে নেপাল সীমান্তে ধুলাবাড়ি দিয়ে চাইনিজ গুডস স্মাগলড হয় বটে, তবে সেসব তো ওপেন সিক্রেট। এখানেও ঢোকে টুকটাক। পুলিশ প্রশাসন সবাই সব জানে। শিলিগুড়িতে তো বেঙ্গলের সব থেকে বড় স্মাগল গুডসের মার্কেট আছে, সেও বহু যুগ ধরে। তবে ইদানিং ভুটান থেকে গোল্ড স্মাগলিং হচ্ছে। ভুটান এমনিতে শান্ত জায়গা,
এতদিন একে নিয়ে কোনো মাথা ঘামাতে হয়নি, কিন্তু বিগত কয়েক বছর ধরে অস্ট্রেলিয়া, দুবাই এবং আরও বিভিন্ন দেশ থেকে ভুটান দিয়ে ইন্ডিয়াতে সোনা ঢুকছে। আবার তারপর সেই সোনা পৌঁছে যাচ্ছে দেশের কোনায় কোনায়। পুলিশ যথেষ্ট নজরদারি চালাচ্ছে ভুটান বর্ডারে, অনেক ধরপাকড়ও হয়েছে, সোনাও উদ্ধার হয়েছে অনেক। কিন্তু তবু ব্যাপারটাকে পুরোটা ঠেকানো যাচ্ছে না রে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের সঙ্গে ভুটান বর্ডার শেয়ার করে, সব জায়গাতেই পুলিশ অ্যালার্ট রয়েছে, কিন্তু চোরাগোপ্তা পথে স্মাগলিং চলছে। ব্যাপারটা নিয়ে খবরের কাগজে পড়েছিলাম বেশ কিছুদিন আগে, মনে পড়ছে। তাহলে তো পরিস্থিতি বেশ সিরিয়াস। হ্যাঁ, তা খানিকটা সিরিয়াস তো বটেই। বাদ দে, এসব তো চলতেই থাকবে। তোর খবর বল, চৌধুরীদের কেসটা কি? ব্যবসায়িক অন্তর্ঘাত সম্ভবত। হ্যাঁ, সেটা আবার কি জিনিস? বিজনেস রাইভালরির সমস্যা যদ্দূর মনে হয়। বাজারে চৌধুরীদের বদনাম ছড়ানোর চেষ্টা করছে কেউ। হ্যাঁ, বুঝলাম। তা কিভাবে কাঠি করছে? টাপুর পুরো ঘটনাটা খুলে বলল অভিষেককে। তিনি খুব মন দিয়ে শুনলেন, তারপর বললেন, তুই শিওর হচ্ছিস কি করেছে তোর ক্লায়েন্ট ব্লাফ দিচ্ছে না? না মানে হতেও তো পারে, মনে কর তাদের নিজেদের মালে গলদ বেরিয়েছে, এটাকে ঢাকার জন্য এবং নিজেদের নির্দোষ প্রমাণ করে ইমেজ বাঁচানোর জন্য এ সমস্ত ওই আভ্যন্তরীণ তদন্তের নাটক করছে হয়তো। একটা কথা বলি, তোর ক্লায়েন্ট কিন্তু শাঁসালো লোক, টাকার কুমির, তাই দক্ষিণাটা না তুইও মায়া দয়া না করে আদায় করে নিস। না রে, নাটক বলে মনে হচ্ছে না। ওরা বেশ টেন্সড ব্যাপারটা নিয়ে। আচ্ছা বেশ, মানলাম তোর কথা। এবার বল আমি কিভাবে হেল্প করতে পারি তোকে? শোন, আমার কিছু ইনফরমেশন চাই। তোদের পুলিশের তো অনেক সোর্স থাকে। দীনেন্দ্র চৌধুরীর ছেলেদের সম্পর্কে জানতে চাই, সব কিছু। ঠিক আছে, হয়ে যাবে, খবর পেয়ে যাবি। ও, আরেকজনের সম্পর্কেও কিছু জানার আছে। একটা কালো সুইফট ডিজায়ারের সামনের ড্রাইভিং সিটে বসে প্রশান্ত গেটের সামনেই অপেক্ষা করছিল। গতকাল রাতেই টাপুর দীনেন্দ্রবাবুকে জানিয়েছিল কার্শিয়াং যেতে চায়। সেই মতো আজ সকাল সকাল প্রশান্ত গাড়ি নিয়ে এসে হাজির। সুধীন্দ্রবাবুও যাবেন ওদের সঙ্গে, তবে তিনি কার্শিয়াং যাবেন না। ওর শিলিগুড়িতে কিছু একটা কাজ রয়েছে, ওখানেই নেমে যাবেন। গাড়িতে উঠে ভদ্রলোক বললেন, কার্শিয়াংয়ে পুলকেশবাবু আছেন, তিনি সব ঘুরিয়ে দেখাবেন আপনাদের। যা যা জানার তাকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন, কোনো অসুবিধা হবে না। গাড়ি চৌধুরী নিবাস ছেড়ে কিছু দূর এগোতে জলপাইগুড়ি শহরের সীমানা পেরিয়ে পঞ্চায়েত এলাকা শুরু হলো। রাস্তার ডান দিকে একটা সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের বিশাল গেট। প্রশান্ত বলল, এই কলেজের ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর ম্যাডাম। ক্যাম্পাসের একদিকে করলা আর একদিকে রুকুরকা নদী। করলা নদীর পাড় ঘেঁষে সুবিস্তীর্ণ চা বাগান। শহর ছাড়িয়ে এগোচ্ছে গাড়ি। হাইওয়ের দুপাশে ক্ষেত, বেশ কিছু কারখানাও চোখে পড়ল। সুধীন্দ্রবাবু বললেন, এখানকার বেতের কাজ খুব বিখ্যাত, দারুণ সব বেতের ফার্নিচার তৈরি হয় এখানে। সামনে ফুলবাড়ি আসছে, মিষ্টি নেবেন? কি মিষ্টি? টাপুর চোখ বড় বড় করে তাকালো মিতুলের দিকে। মিতুল একেবারে মিষ্টির পোকা। এখানকার পান্তুয়া ছানার জিলাপি খুব বিখ্যাত দিদি, একবার খেলে স্বাদ ভুলবেন না সারা জীবনেও। এখন না, ফেরার সময় হবে ক্ষণ। শিলিগুড়ি পৌঁছে সুধীন্দ্রবাবুকে হিলকার্ট রোডে নামিয়ে দিল প্রশান্ত। সুধীন্দ্রবাবু নেমে যেতে প্রশান্তকে ওরা একেবারে অন্য অবতারে পেল। এতক্ষণ বোধহয় প্রভুর উপস্থিতিতে একটু সংযত হয়ে চুপচাপ ছিল। তিনি নেমে যেতেই প্রশান্তর জড়সড় ভাবটা একেবারে কেটে গেল। অনেক কথা বলতে শুরু করলো। আসলে সুধীন্দ্রবাবু শিলিগুড়িতে মেয়ের বাড়ি গেলেন। মেয়ে বাড়ির রমতে একটা খ্রিস্টান ছেলেকে বিয়ে করেছে, তো ওই দীনেন্দ্রবাবু সেটা মেনে নেননি বিয়েটা। তাই উনি কাজের অছিলায় বাবাকে লুকিয়ে মাঝে মাঝে মেয়ের সঙ্গে দেখা করতে যান। আমি জানি, কিন্তু কাউকে কিছু বলি না ম্যাডাম। টাপুর বুঝল দীনেন্দ্রবাবুকে এই বয়সেও বেশ ভয় পায় তার ছেলেরা। শিলিগুড়ি থেকে বেরিয়ে গাড়ি যত এগোতে শুরু করল, ততই বাতাসে একটা শিরশিরানি ভাব টের পাওয়া যাচ্ছিল। কিছুটা এগিয়ে একটা বাঁক নিতেই দূরে আকাশের ক্যানভাসে পাহাড়ের ঘন নীলাভ আদল ভেসে উঠল। আচ্ছা,
কার্শিয়াং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়? হ্যাঁ দিদি, আকাশ পরিষ্কার থাকলেই দেখা যায়। মিতুল, কাঞ্চনজঙ্ঘা নিয়ে লালমোহন গাঙ্গুলির এথেনিয়াম স্কুলের বাংলার মাস্টার বৈকুণ্ঠ মল্লিকের কবিতাটা মনে আছে তোর? পড়েছি, কিন্তু মনে নেই। ওই কাঞ্চনজঙ্ঘে দেখেছি তোমার রূপ উত্তরবঙ্গে, মুগ্ধ নেত্রে দেখি মোরা তোমার এ প্রভাতে, সাঁঝেতে আর এক রূপ ভুল নেই তাতে, তুষার ভাস্কর্য তুমি মোদের গৌরব, সবে মিলি তোমার এই করি মোরা স্তব। সত্যি টাপুরদি, তোমার স্মৃতিশক্তিও বটে। হ্যাঁ, সমতল ছাড়িয়ে গাড়ি চড়াই বেয়ে উঠতে শুরু করেছে। রাস্তার একদিকে খাড়া পাহাড়ের দেওয়ালের গায়ে পাহাড়ি গুল্মের জঙ্গল, আর অপরদিকে খাদের ঢাল নেমে গিয়েছে। টাপুর মিতুলের হাতে জ্যাকেটটা এগিয়ে দিল। পরে নে, ঠান্ডা লেগে যাবে। কার্শিয়াংয়ে চৌধুরী টি এস্টেটে পৌঁছতে বেলা প্রায় 12:30 বেজে গেল। বিস্তীর্ণ জায়গা জুড়ে পাহাড়ের ঢালের গায়ে চায়ের বাগান। পুলকেশবাবু পুরো বাগান ঘুরিয়ে দেখালেন ওদের। তারপর সবাই মিলে এলো ফ্যাক্টরিতে, যেখানে চা পাতা প্রসেসিং হয়। এরই একদিকে প্যাকেজিং ইউনিট। প্রসেস হওয়া চা পাতা প্যাকেটজাত হয়ে যায় এখানে। বড় বড় কাঠের বাক্সে লুজ পাতা পৌঁছে যায় দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। টাপুর এগিয়ে গেল বাক্সগুলোর কাছে। ওই ঘটনার পরে বাক্স সিল করে পাঠানো হচ্ছে। বাক্স যদি মাঝপথে খোলা হয় আবার লাগানো হয়, সেটা কি বোঝা যাবে না? এতদিন বোঝা যাওয়া সম্ভব ছিল না, কিন্তু এখন তো সিল করা হচ্ছে, তাই সেটা সম্ভব নয়। তবে যদি কেউ বাক্স বদলে দেয় বা নতুন করে সিল করে, তাহলে আলাদা কথা। সেটা করা তো অসম্ভব কিছু নয়। যারা চা পাতা বদলাতে পারে তারা আজ তো বাক্স বদলাতেই পারে, তাই না? সে তো চাইলে অনেক কিছুই করতে পারে। 100% সিকিউরিটি গ্যারান্টি তো কোনোভাবেই দেওয়া যায় না, কিন্তু বাক্স বদলাতে হলে সেই বদলানো বাক্স আমাদের কোম্পানির হতে হবে। কোম্পানির প্রতিটা বাক্সে কোম্পানির লোগো থাকে। বাইরের লোকের পক্ষে এই বাক্স জোগাড় করে সেটা কোম্পানির ট্রান্সপোর্টের ট্রাক থেকে বদল করা খুব সহজ নয়। আর ভেতরের লোকের পক্ষে? পুলকেশবাবু একটু চমকে উঠে নিঃশব্দে তাকালেন টাপুরের মুখের দিকে। তারপর চোখ নামিয়ে নিলেন, কোনো উত্তর দিলেন না। টাপুর ঘুরে ঘুরে সমস্ত ব্যবস্থা খুব মনোযোগের সঙ্গে দেখতে লাগলো। একদিকে ডাই করে রাখা প্রচুর লুজ চা পাতা, কিছু শ্রমিক সেগুলোকে বাক্সে ভরছে। তাদের সকলের মুখে মাস্ক আর দুহাতে গ্লাভস। পুলকেশবাবু বললেন, চায়ের কোয়ালিটি আর হাইজিনের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ আমরা করি না। ওদিকে দেখুন, প্রতিটা ভরা বাক্স ওজন করা হচ্ছে। অনেকক্ষণ তাকিয়ে তাকিয়ে দেখল টাপুর। তারপর নানা রকম প্রশ্ন করে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু জেনে নিল পুলকেশবাবুর থেকে। মিতুল ততক্ষণ একা একা ঘুরে ঘুরে ছবি তুলল। ওর একটা ডিএসএলআর আছে, সেটা সঙ্গে করে নিয়ে এসেছিল। এত সুন্দর দূষণমুক্ত পরিবেশ, প্রতি নিঃশ্বাসের সঙ্গে বুক ভরে নেওয়া বিশুদ্ধ অক্সিজেন, উফ, কলকাতায় ভাবাও যায় না। মিতুলের মন ভরে গেল এখানে এসে। ফেরার জন্য যখন ওরা গাড়িতে উঠল তখন 2:30 বাজে। পেটে ছুঁচো ডন দিচ্ছে। গাড়িতে স্টার্ট দিয়ে প্রশান্ত জিজ্ঞেস করলো, দিদিরা দুপুরে খাবেন না? হ্যাঁ, খেতে তো হবেই। কোথায় খাওয়া যায় বলো তো? কার্শিয়াং সিটিতে অনেক রেস্তোরাঁই আছে, কিন্তু তার জন্য উল্টো যেতে হবে। এই তার চেয়ে রাস্তার একটু এগিয়ে একটা পাইস হোটেল আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারও বেশ ভালো। বেশ, সেখানেই চলো তবে। ছোটর মধ্যে পরিচ্ছন্ন ভাত খাবার একটা হোটেল। খদ্দেরদের মধ্যে বেশিরভাগই টুরিস্ট। দ্বীপ্রাহরিক আহার সারছেন সকলে। বাইরে খাঁচার ভেতরে 4খানা খরগোশছানা আপন মনে খেলে চলেছে। পরিষ্কার স্টিলের থালায় ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপির ঘন্ট আর মাছের ঝোল এলো ওদের 3 জনের জন্য। প্রশান্ত গিয়ে কোণের দিকের একটা টেবিলে একা বসেছিল। টাপুর ওকে ধরে নিয়ে এলো নিজেদের টেবিলে। বেচারা কিছুতেই আসবে না, শুধু বলে আমি এখানেই ঠিক আছি, আর টাপুরও ছাড়বে না।
শেষমেশ উঠে এসে ওদের সঙ্গে এক টেবিলে বসল। তবে স্বল্প আয়োজনেও বেশ সুন্দর ঘরোয়া রান্নার স্বাদ। মন ভালো হয়ে গেল মিতুলের। খাওয়া সেরে বিল পেমেন্ট করে রাস্তার পাশে এসে দাঁড়ালো ওরা। গাড়িটা হোটেলের পাশের খালি জায়গায় পার্ক করেছে প্রশান্ত। ও সেদিকেই এগিয়ে গেল গাড়িটা আনতে। ওরা গাড়ির জন্য যখন অপেক্ষা করছে তখন হঠাৎ একটা কালো i10 গাড়ি এসে দাঁড়ালো ওদের সামনে। সামনে পেছনের দরজা খুলে 4 জন লোক নামলো। প্রত্যেকেই নেপালি, তবে এদের চোখ মুখ দেখে বিপদের আভাস পেল টাপুর আর মিতুল। ইতিমধ্যে দুটো লোক পকেট থেকে ছোড়াও বের করেছে। ছোড়া উঁচিয়ে টাপুরের সামনে এগিয়ে এলো একজন, আরেকজন ঠিক মিতুলের পেছনে এসে দাঁড়ালো, এতটাই কাছে যে ওর ঘাড়ের কাছে তার নিঃশ্বাস অনুভব করতে পারছে। টাপুরের সামনের লোকটা ছোড়াটা ওর চিবুকের কাছে গলায় ছুঁয়ে বলল, কাল সকালের ফার্স্ট ট্রেন ধরে কলকাতায় ফিরে যাবি, নইলে বিকালে জলপাইগুড়ি বাজারের মাঝখানে দুজনের লাশ পড়ে থাকবে, মনে রাখিস। টাপুরের চোয়াল শক্ত হয়ে গেল, চোখ দুটো যেন জ্বলছে। হঠাৎ লোকটা শব্দ করে মাটিতে বসে পড়ল। টাপুর ডান পায়ের হাঁটু দিয়ে লোকটার দু পায়ের মাঝখানে সজোরে একটা রদ্দা মেরেছে। ঘটনার আকস্মিকতায় বাকি লোকগুলো হকচকিয়ে গিয়েছে। সেই সুযোগে মিতুল ডান হাতের কনুই দিয়ে ওর পেছনে দাঁড়িয়ে থাকা লোকটার তলপেটে সর্বশক্তি প্রয়োগ করে একটা সজোরে গুঁতো মারল। লোকটা ছিটকে রাস্তার উপর বসে পড়ল পেটে হাত দিয়ে। অন্য দুটো লোক নিরস্ত্র ছিল। কি করবে বুঝে ওঠার আগেই তাদের একজন মাথায় হাত দিয়ে বসে পড়েছে, মাথা ফেটে রক্ত গড়াচ্ছে। ওরা দেখল প্রশান্ত হাতে করে মাটি থেকে পাথর কুড়িয়ে ছুঁড়ে মারছে লোকগুলোর দিকে। টাপুর ততক্ষণে ওর সামনে মাটিতে পড়ে থাকা লোকটার বুকের ওপর চেপে বসেছে। এক হাতে লোকটার কলারটা চেপে ধরে আরেক হাতে মোক্ষম একখানা আপরকাট ছাড়ল চোয়াল লক্ষ্য করে। তারপর উঠে দাঁড়িয়ে হাত ঝেড়ে বলল, যে তোদের পাঠিয়েছে তাকে বলে দিস, আমায় কেউ ভয় দেখানোর চেষ্টা করলে আমি ভয়ঙ্কর রেগে যাই। ছেড়ে দেন দিদি, এরা লোকাল মস্তান। অল্প টাকার বিনিময়ে হুমকি দেওয়া, ভয় দেখানো, ছিনতাই এইসবই করে। এরা জানেও না হয়তো ঠিক কার জন্য এরা কাজ করছে। বাকি রাস্তাটা টাপুর থমথমে মুখে বসে রইল। ফুলবাড়ি পেরিয়ে গেল। পান্তুয়া ছানার জিলিপির কথা মনে করানোর সাহস মিতুল বা প্রশান্ত কারোরই হল না। বিফল মনোরথ হয়ে মিতুল জানালা দিয়ে প্রকৃতি দেখে কাটিয়ে দিল পুরো রাস্তা। রাতের খাওয়া আজ মালতী ঘরেই দিয়ে গেল। বলল, দীনেন্দ্রবাবুর শরীরটা বিশেষ ভালো নাই, প্রেশার বাড়ছে। ডাক্তারবাবু বলছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে, উনি শুয়ে পড়ছেন। ওরাও সারাদিন ঘোরাঘুরি করে যথেষ্ট ক্লান্ত ছিল। ঘরে খাবার পেয়ে খুশি হল। রাতে খাওয়া দাওয়ার পর ল্যাপটপ খুলে বসল টাপুর। মিতুল একবার উঁকি দিয়ে দেখল, পশ্চিমবঙ্গের ম্যাপ খুলে নর্থ বেঙ্গল আর সীমান্ত এলাকাটা জুম করে দেখছে টাপুরদি খুব মন দিয়ে। তারপর উঠে ব্যালকনিতে চলে গেল ফোন নিয়ে। সারাদিনের ধকলে খুব ঘুম পাচ্ছিল মিতুলের। ও শুয়ে পড়ল। টাপুরের মুড সেই দুপুর থেকে খারাপ। ও যে আজ শিগগির শোবে না তা মিতুল জানে। মাঝরাতে একবার ঘুম ভাঙল মিতুলের। দেখল টাপুর এখনো শুতে আসেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 1টা বাজে। ব্যালকনি থেকে টাপুরের চাপা হাসির শব্দ শুনতে পেল। তার মানে অর্জুনদা আছে ফোনের ওই পারে। যাক, এতক্ষণে হাসি ফুটেছে মেয়ের মুখে। জানি একমাত্র অর্জুনদাই পারে টাপুরদির সারাদিনের সব টেনশন দূর করে দিতে। যাকে পরের 2 দিন ঝড়ের গতিতে কেটে গেল। এই 2 দিন টাপুরকে মিতুল কোনো প্রশ্ন করেনি। ও জানে এখন কোনো উত্তর পাওয়া যাবে না, কারণ ওর টাপুরদি রহস্যের গহনে ডুব দিয়েছে।
এই দুদিনে যেটুকু বুঝলাম, কেসটাকে যতটা সহজ ভাবা গেছিল ততটাও সহজ নয়। সকালে ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবছিল মিতুল। দেখল একটা ইনোভা ঢুকলো গেট দিয়ে। ওদের দোতলার এই ঘরটা থেকে সামনের সদর গেটটা পরিষ্কার দেখা যায়। গাড়ি থেকে যে নামলো তার বয়স 25-এর আশেপাশে হবে। লম্বা সুন্দর চেহারা। গাড়ি থেকে নেমেই ওদের ব্যালকনির দিকে তাকালো লোকটা। মিতুলকে দেখে চোখ সরিয়ে নিল। মিতুল বুঝল এই বাড়িতে ওদের উপস্থিতি সম্পর্কে লোকটা সম্যক অবহিত। সম্ভবত দীনেন্দ্রবাবুর নাতি। ব্রেকফাস্ট টেবিলে ওদের আলাপ হলো অতীন্দ্রবাবুর ছেলে সুমনের সঙ্গে। কলকাতায় MBA পড়া শেষ করে বছর 3 হলো জলপাইগুড়িতে ফিরেছে। ব্যবসার হাল হকিকত এখন বুঝে নিচ্ছে আর কি। ভবিষ্যতে তো ব্যবসা তারই হাতে। অতীন্দ্রবাবু বিপত্নিক। সুমন তার একমাত্র পুত্র সন্তান। এক মেয়ে অবশ্য আছে, তবে সে বিয়ে করে বরের সঙ্গে ক্যালিফোর্নিয়ায় সেটেল করে গিয়েছে। সুমন এখন জলপাইগুড়িতেই থাকে। কদিনের জন্য মামা বাড়ি বেড়াতে গিয়েছিল আলিপুরদুয়ারে। ওর মামা নাকি অসুস্থ। এই বাড়িতে মহিলা বলতে একমাত্র সুধীন্দ্রবাবুর স্ত্রী প্রভা দেবী। তিনিও 3 তলা থেকে খুব কমই নামেন। একদিন এসেছিলেন ওদের সঙ্গে আলাপ করতে। জিজ্ঞেস করছিলেন বিয়ে করেছে কিনা, বয়স কত, কবে বিয়ে করবে, ওর হাতে ভালো সম্বন্ধ টম্বন্ধ আছে, এই সব। তাছাড়া এই যে টাপুর গোয়েন্দাগিরি করে বেড়ায়, বাড়ির লোকে কিছু বলে টলে কিনা সেসব নিয়েও খোঁজ খবর করছিলেন। তবে কথাবার্তার পর ওদের ভবিষ্যৎ নিয়ে নিতান্ত আশাহত হয়ে সেই যে 3 তলায় উঠে গিয়েছেন ভদ্রমহিলা, আর আসেননি। দুপুরে টাপুর ল্যাপটপ নিয়ে বসে কিছু খুটখাট করছে। মিতুল একটা বই নিয়ে বিছানায় শুয়েছিল। এমন সময় দরজায় ঠক ঠক করে শব্দ হলো। শব্দ শুনে ধর্মড়িয়ে উঠে বসল মিতুল। সুমন উঁকি মেরে বলল, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন না। কেসটা সম্বন্ধে জানতে এলাম। কত দূর এগোলেন? টাপুর একটুক্ষণ অন্যমনস্কভাবে তাকিয়ে রইল সুমনের দিকে। মনে হলো দৃষ্টি ওর দিকে থাকলেও ও অন্য কিছু ভাবছে। তারপর হঠাৎ চটকা ভেঙে হেসে বলল, তেমন আর এগোতে পারলাম কই। আপনি কিছু সাহায্য করুন না। আপনার এই ব্যাপারে ইনসাইট কি? আমি আর কি বলবো, আমি তো সবেমাত্র ব্যবসা জয়েন করেছি। এখনো ভালো করে সবটা বুঝিয়ে উঠতে পারলাম না। তবু কিছু চিন্তা ভাবনা তো আপনিও নিশ্চয়ই করেছেন ব্যাপারটা নিয়ে। সুমন মাথা নিচু করে পায়ের নখ দিয়ে একটুক্ষণ মেঝের টাইলস খুঁটল। তারপর চোখ তুলে বলল, আচ্ছা, আপনি কি টুবাইদির ব্যাপারটা শুনেছেন? টুবাইকে? আমার খুড়তুতো দিদি, মেজকার মেয়ে, শিলিগুড়িতে থাকেও। ও আচ্ছা, না শুনিনি তো। প্রশান্তর কাছে শোনা ঘটনাটা বেমালুম চেপে গেল টাপুর। কি ব্যাপার বলুন তো? টুবাইদি প্রেম করে এক নেপালি খ্রিস্টানকে বিয়ে করেছিল দাদুর অমতে। শুধু ধর্মের ব্যাপার হলে হয়তো সমস্যা তেমন হতো না। দাদু অর্থোডক্স ছিল ঠিকই, কিন্তু টুবাইদিকে খুব ভালোবাসত। কিন্তু ওর হাজব্যান্ড ফ্রান্সিস অ্যান্টনি প্রধান ওরফে টনি শিলিগুড়ি শহরের নামকরা স্মাগলিং মাফিয়া। হংকং মার্কেটের জিনিসপত্র বর্ডার এরিয়া দিয়ে বেআইনিভাবে স্মাগল করে আনে। পুলিশ প্রশাসন সব জেনে ওর টিকিও ছুঁতে পারে না। দাদু এই বিয়ে কখনোই মানেননি। নিজে গিয়েছিলেন টুবাইদিকে ফিরিয়ে আনতে, কিন্তু টনি দাদুকে খুব বাজেভাবে অপমান করে। তাতে দাদু খুব রেগে চড় মেরেছিল টনিকে। টনি শাসিয়েছিল দাদুকে, দেখে নেব বলেছিল। আমার তো মনে হয় এসব ওরই কাজ, যদিও আমি শিওর নই, কিন্তু কিন্তু ও সব পারে। বুঝিনি তো, পরিবারের মধ্যেকার ব্যাপার, সবার সামনে বলাও যায় না এই সন্দেহের কথা। তবে আমি বাবাকে বলেছিলাম। বাবা বলল কাউকে এসব কথা না বলতে। কিন্তু আর কেউ এই অ্যাঙ্গেলটা ভাবছে না কেন? ভেবেছে হয়তো সকলেই, কিন্তু মুখে কেউ স্বীকার করছে না। আসলে ওই পরিবারের ভেতরের কথা তো,
কেউ ঘাঁটাঘাঁটি করতে চায় না। আচ্ছা আমি যে আপনাকে এই সব কথা বলেছি সেটা কাউকে বলবেন না প্লিজ। কিন্তু আমায় সব কথা খুলে না বললে রহস্যটা সমাধান হবে কি করে? তা ঠিক, দাদুর উচিত ছিল আপনাকে সব বলা। টনি করতে পারে না এহেন কাজ নেই। এখন ওর নজর পড়েছে এই ব্যবসাটার ওপর। সেটা কি করে জানলেন? আসলে মেজকা বলেছিল বাবাকে। দাদুকে লুকিয়ে টুবাইদির বাড়িতে যায় মেজকা। একদিন বলেছে এই ব্যবসায় ফ্যামিলি প্রপার্টিতে তো টুবাইয়েরও অংশ আছে, ওকে কেন বঞ্চিত করা হবে? শুধু মেয়ে বলে? আমি শিওর এইসব কথা টনি মেজকার মাথায় ঢোকাচ্ছে। টনি এই ব্যবসা, সম্পত্তি, এই সমস্ত কিছুর লোভেই টুবাইদিকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করেছে। তাহলে আপনি বলতে চান ব্যাপারটা সম্পর্কে আপনি কিছু জানেন না? আজ টাপুর আর মিতুল শিলিগুড়িতে এসেছে। অভিষেকবাবুর সাহায্যে টনির নাম ঠিকানা ফোন নাম্বার জোটাতে খুব একটা অসুবিধে হয়নি। ফোন করেই টনির সঙ্গে দেখা করতে এসেছে আজ ওরা। শিলিগুড়ির সিটি সেন্টারের ক্যাফে কফি ডেতে আসতে বলেছিল টনি আজ সকাল 10টায়। ওরা দুজন পৌঁছে দেখল টনি আগে থেকেই সেখানে উপস্থিত। সুমনের মুখে টনির কথা শুনে তার যে ছবি মিতুলের মনে তৈরি হয়েছিল তার সঙ্গে কোনো মিল পেল না। ছিপছিপে চেহারার নেপালি ভদ্রলোকের চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। বয়স 33-34-এর বেশি হবে না। কথাবার্তাও বেশ পরিশীলিত, ঝরঝরে বাংলা বলে। মানুষটাকে মাফিয়া হিসেবে কল্পনা করতে বেশ কষ্ট হয়। আমি কি করে জানবো বলুন তো? আপনার স্ত্রী কিছু বলেননি আপনাকে? না, ও জানে ওদের বাড়ির ব্যাপারে আমি ইন্টারেস্টেড নই। আপনার কি মনে হয় চৌধুরীদের সুনাম নষ্ট করে কার বেশি লাভ? অবভিয়াসলি ওদের অপোনেন্টদের। যে কোনো বিজনেসেই তো তাই হয়। আপনিও তো ওদের ক্ষতি করতে চেয়েছিলেন, জাননি? বলেছিলেন ওদের দেখে নেবেন। আরে ম্যাডাম, রাগের মাথায় তো কতজনই কত কথাই বলে। সব কি কেউ সত্যি করতে যায় নাকি? আর তাছাড়া ওরা তো আফটার অল আমার শ্বশুর বাড়ির লোক, তাই না? ওদের আত্মীয় বলে মনে করেন আপনি? বলেন কি, বড় লোক কুটুম মনে না করলে চলে? হ্যাঁ দেখুন ম্যাডাম, আপনি আমার সম্বন্ধে কি শুনেছেন আমি জানি না। আমি বিজনেসম্যান। কে কি ভাবলো তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমার কাছে আমার কাজটা প্লেন অ্যান্ড সিম্পল বিজনেস। খুব ব্যস্ত থাকি আমি, অন্যের বিজনেসে কাঠি করবার মতন সময় আমার নেই। আর করবই বা কেন? আজ না হোক কাল ওই বিজনেসে তো আমাদেরও শেয়ার থাকবে। আমার ওয়াইফ ওই ফ্যামিলি বিজনেসে তো পার্শিয়ালি হলেও ইনহেরিট করবেই। তাই আমি কেন নিজের পায়ে কুড়ুল মারতে যাব? আপনি কি শিওর ওরা আপনার ওয়াইফকে বিজনেসে শেয়ার দেবে? দিতে বাধ্য। তার মানে দাঁড়াচ্ছে ওই বিজনেসের ওপর আপনারও লোভ আছে। হয়তো সেজন্য ওই ফ্যামিলির মেয়েকে বিয়ে করেছিলেন, তাই না? টনির বুদ্ধিদীপ্ত মুখটা ধীরে ধীরে পাথরের মতো শক্ত হয়ে উঠছিল। ভীষণ রেগে গেছে বোঝাই যাচ্ছে। টুবাই মানে আমার ওয়াইফকে আমি কবে থেকে চিনি জানেন? সেই ছোটবেলা থেকে। আমরা খুব গরিব ছিলাম, আর টুবাই বড় লোকের মেয়ে। আমার বাবা ওদের বাড়ির ড্রাইভার ছিল। ওদের বাড়ির সবাই খুব নাকুচু, শুধু টুবাই অন্যরকম ছিল। টুবাইয়ের এক ছোট ভাই ছিল, 6 বছর বয়সে খারাপ রকমের নিউমোনিয়া হয়ে মারা যায়। সে বেঁচে থাকলে সে সম্পত্তির ভাগ পেত, সেক্ষেত্রে আমার কিছুই বলার থাকতো না। কিন্তু টুবাইও যদি ভাগ না নেয় তাহলে সব সম্পত্তি পুরোটাই বড় জ্যাঠার হয়ে যাবে। সেটা কি ঠিক? সেটা আমি হতে দেব না ম্যাডাম। এই অতীন্দ্র চৌধুরী আমার বাবাকে মিথ্যে রান ওভার কেসে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছিল। এ কথা জানেন? আমার বাবার কোনো দোষ ছিল না। মদ খেয়ে নিজের গাড়ির স্টিয়ারিং ধরেছিল ওই অতীন্দ্র চৌধুরী। আমার বাবা মানা করেছিল বারবার, শুনলো না। পথ চলতি একটা লোককে পিষে দিল। আমার বাবার ঘাড়ে সব দায় চাপিয়ে দিল ওরা। কেস চলাকালীনই পেটে ক্যান্সার ধরা পড়লো বাবার, চিকিৎসা হলো না, মারা গেল। সেই বয়স থেকে একা লড়ছি। শূন্য থেকে শুরু করে অনেক স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছি ম্যাডাম।
আজ শিলিগুড়ি শহরে প্রত্যেকটা লোক আমাকে এক ডাকে চেনে। অলমাইটি আছেন, বুঝলেন ম্যাডাম? আমি বিশ্বাস করি। বাবার মারা যাওয়ার পরের বছরই অতীন্দ্র চৌধুরীর বড় ছেলে মাত্র 15 বছর বয়সে ড্রাগ নিতে গিয়ে ওভারডোজ হয়ে মরল। কয়েক মাসের মধ্যে বউও মরল ছেলের শোকে। ছোট ছেলে ওই যে সুমন, সেই এখন সমস্ত সম্পত্তির ওপর ডানা ছড়িয়ে বসে আছে, একাই সব ভোগ করবে। ছোট নাতি এখন চৌধুরীদের বংশপ্রদীপ। কিন্তু টুবাইকে ওরা বঞ্চিত করার কথা ভাবলে অত সহজে আমি ছেড়ে দেব না ম্যাডাম। আরেকটা কথা, আপনি যদি ভাবেন আমি আমার বাবার হয়ে প্রতিশোধ নেবার জন্য ওদের বিজনেসের গুডউইল নষ্ট করতে চাই, তাহলে ভুল করবেন। আমার প্রতিশোধ তো সেদিন হবে যেদিন আমি ওই বিজনেসের শেয়ার পাবো, ওদের কোম্পানির মালিক হব। বুঝলি মিতুল, কেসটা যতটা সহজ মনে হয়েছিল ততটাও নয় রে। যত কেসটার ভেতরে ঢুকছি তত জটিল হয়ে উঠছে। বলছি যে তুমি চৌধুরীদের বিজনেস রাইভালদের সঙ্গে কথা বলবে না? বলতে পারলে তো ভালোই হতো, কিন্তু তাতে খবরটা তাদের মধ্যে ছড়িয়ে যাবে। সেটার সুযোগ নিয়ে তারা মার্কেটে চৌধুরীদের সুনাম নষ্ট করার সুযোগ আরো বেশি করে পাবে। সেটা বোধহয় ঠিক হবে না। তাহলে কিভাবে এগোবে কিছু ভেবেছো? মানে কি মনে হচ্ছে তোমার? টাপুর উত্তর দিল না। ভ্রু কুঁচকে অন্যমনস্কভাবে অনেকক্ষণ খোলা জানালার দিকে চেয়ে রইল। তারপর বলল, আমরা না কিছু একটা ব্যাপার মিস করে যাচ্ছি, কিন্তু কি সেটাই বুঝতে পারছি না। খুব ইম্পর্ট্যান্ট কিছু, কিন্তু চোখে পড়ছে না। আচ্ছা টাপুরদি, এমনও তো হতে পারে পুরো ব্যাপারটাই আমরা ভুল বুঝছি, মানে ভুল পথে হাতড়াচ্ছি। জানি না কেন আমার এমন মনে হলো। দেখো, জিজ্ঞেস করলে কিন্তু আমি বলতে পারবো না, মানে জাস্ট মনে হলো। রাত অনেক হয়ে গেছে, শুয়ে পড়। কাল সকালে একবার থানায় যাব। অভিষেকবাবু থানাতেই ছিলেন। ওদের দুজনকে দেখে হাসি মুখে অভ্যর্থনা জানালেন। তবে মুখে হাসি থাকলেও তার চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। কি ব্যাপার রে, চেহারার অবস্থা এরকম ঝোড়ো কাকের মতো হয়ে আছে কেন? আর বলিস না, খবর ছিল ভুটান সীমান্ত দিয়ে প্রায় 40 কেজি সোনার একটা কনসাইনমেন্ট এদেশে ঢুকছে। সোর্সের দেওয়া খবর অনুসারে কাল রাতেই সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে রওনা দেওয়ার কথা। খবর পেয়ে ফোর্স নিয়ে কাল রাতেই রেড করলাম কয়েকটা জায়গায়, কিন্তু সোনা উদ্ধার হয়নি, খালি হাতেই ফিরতে হয়েছে। আশেপাশে বর্ডার ডিস্ট্রিক্টগুলো মানে আলিপুরদুয়ার আর দার্জিলিংয়েও পুলিশের হাই অ্যালার্ট রয়েছে, কিন্তু হাতে কিছুই আসছে না। বাদ দে, তোর কেস কত দূর এগোলো বল? এগুলো কিছু কথা বার করতে পারলি টনির মুখ থেকে? দেখ, টনি কিন্তু সাংঘাতিক চিজ, মিষ্টি মুখে যে কাউকে ঘোল খাইয়ে ছেড়ে দেবে, অসম্ভব বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিগুলোকে খারাপ কাজে ব্যবহার করে, এই যা। টনিকে তবু বোঝা যায় রে, কিন্তু চৌধুরী বাড়ির বাকি লোকগুলোকে বোঝা মুশকিল। যেমন? প্রত্যেকেরই নিজস্ব স্বার্থ আছে। অতীন্দ্রবাবু চান তাদের অবর্তমানে পুরো সম্পত্তি আর ব্যবসাটা সুমনের হোক, আবার সুধীন্দ্রবাবু চান টুবাই তার প্রাপ্য অংশ পাক। সুমন টনিকে সন্দেহ করে, আবার টনিও চলছে নিজের স্বার্থ নিয়ে। বাবার মৃত্যুর প্রতিশোধ বা নিজের ডিস্ট্রেস চাইল্ডহুড, এ সমস্ত বোগাস। সেসবের সঙ্গে ওর চৌধুরীদের সম্পত্তির প্রতি লোভের কোনো সম্পর্ক নেই। ওগুলো অজুহাত ছাড়া আর কিচ্ছু নয়। অতীন্দ্রবাবু বা সুমনের উপর পার্সোনাল গ্রাজ থাকতেই পারে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। মোট কথা, ব্যবসার শেয়ার ওরও চাই। সুতরাং সবার চোখে যখন ব্যবসার দিকে, তখন সেই ব্যবসার গুডউইলের ক্ষতি এদের মধ্যে কেউ কেন করতে যাবে সেটা বলতো? আর তার চেয়েও বড় কথা, এমন সামান্য একটা ঘটনা ঘটিয়ে আদৌ কতটা ক্ষতি করা সম্ভব? মোটিভটা নিয়ে একটু ধন্দ লাগছে রে। খবরটা ওরা পেল খুব ভোরে, 5টাও বাজেনি তখনও। ঘরে ঘুমোচ্ছিল মিতুল আর টাপুর। বাইরে উচ্চৈস্বরে কথাবার্তা শুনে দুজনেরই ঘুম ভেঙে গেল।
টাপুর বিছানা থেকে নেমে দরজাটা খুলল। সামনেই সুমন দাঁড়িয়ে ফোনে কারো সঙ্গে খুব উত্তেজিতভাবে কথা বলছে। নিচের তলাতেও লোকজনের উত্তেজিত কথাবার্তা শোনা যাচ্ছে। সুমন ফোনটা রেখে দাঁড়িয়ে পড়ল ওদের খোলা দরজাটার সামনে। টাপুরদের দিকে তাকিয়ে বলল, পুলকেশবাবু খুন হয়েছেন। সে কি? এই তো সেদিনই দেখে এলাম ভদ্রলোককে। কত কথা বললেন। ফ্যাক্টরি অফিসে কেউ স্ট্যাপ করেছে। রাতের সিকিউরিটি গার্ড টহল দিতে গিয়ে বডি দেখে আমাদের ফোন করেছে। পুলিশ পৌঁছে গিয়েছে স্পটে। আমরাও বেরোচ্ছি। আচ্ছা, আপনারা কি যাবেন? নিশ্চয়ই, যেতে তো হবেই। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে নামলো ওরা। দীনেন্দ্রবাবু সোফায় বসেছিলেন। চোখ তুলে একবার তাকালেন, তারপর আবার মাথা নিচু করলেন। খুব ক্লান্ত দেখাচ্ছে ভদ্রলোককে, স্পষ্টতই হতাশ। বাড়িতে গোয়েন্দা উপস্থিত থাকতে থাকতে এইরকম একটা ঘটনা ঘটে গেল। এই মুহূর্তে নিজেরই খারাপ লাগছে টাপুরের। বাড়ির সামনে দুটো গাড়ি দাঁড়িয়ে। অতীন্দ্রবাবু, সুধীন্দ্রবাবু আর সুমন একটা গাড়িতে উঠল, আর একটাতে মিতুল আর টাপুর। মিতুলদের গাড়িটা প্রশান্ত চালাচ্ছে। ভোর রাতে ঘুম থেকে উঠে এসেছে বেচারা। চেহারা দেখেই বোঝা যাচ্ছে খুবই ক্লান্ত। সারাদিন প্রচুর পরিশ্রম করে ছেলেটা। চোখে এখনো ঘুমের রেশ লেগে আছে। পুলকেশবাবুর মৃত্যু সংবাদ এখনো সে জানে না। টাপুর বলল, প্রশান্ত, তুমি এদিকে বসে ঘন্টাখানেক ঘুমিয়ে নাও, গাড়ি আমি চালাচ্ছি। না দিদি, পাহাড়ি রাস্তা আপনি পারবেন না। পাহাড়ে উঠতে শুরু করলে না হয় তুমি চালিও, আপাতত শিলিগুড়ি অবধি আমি চালাচ্ছি, তুমি একটু ঘুমিয়ে নাও। না না দিদি, মালিক জানতে পারলে আমার চাকরি চলে যাবে। আরে বাবা, কেউ জানবে না। এরকম ঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলে চাকরির বদলে প্রাণটা যাবে। সরো। টাপুর ড্রাইভিং সিটে গিয়ে বসল। ভোরের আকাশ একটু একটু করে পরিষ্কার হচ্ছে। কত পাখি ডাকছে। কলকাতায় এত পাখি কোথায়? অন্য সময় হলে হয়তো সূর্যোদয়ের মুহূর্তে প্রকৃতির এমন শোভা দেখে মুগ্ধ হতো মিতুল, কিন্তু আজ এই পরিস্থিতিতে প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধতার অবকাশ নেই। মনটা খুব খারাপ লাগছে ওর। জলজান্ত মানুষটা খুন হয়ে গেল। কে করলো এই কাজ? কেনই বা করলো? তাহলে কি এইসবের পেছনে আরো কোনো গভীর রহস্য আছে? আরো কোনো ভয়ঙ্কর অপরাধ লুকিয়ে আছে? গাড়ি চৌধুরী টি এস্টেটে যখন পৌঁছল, পুলিশ ততক্ষণে ডেড বডি সরিয়ে নিয়েছে। স্পটটা মার্ক করে রাখা আছে। নিজের অফিসের দরজার ঠিক সামনে বডিটা পড়েছিল। কিন্তু এত রাতে অফিসে কি করছিলেন পুলকেশবাবু? কারো জন্য অপেক্ষা করছিলেন কি? কারো আসার কথা ছিল দেখা করতে, কিন্তু মাঝরাতে? অভিষেক বাবু এখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার রতনলাল থাপাকে ফোন করে টাপুরের পরিচয় জানিয়েছিলেন। তাকে অনুরোধ করেছিলেন ওদের সঙ্গে সহযোগিতা করার জন্য। টাপুর গম্ভীর মুখে অফিসে ঢুকে গেল রতনলাল বাবুর সঙ্গে। মিতুল বাইরেই অপেক্ষা করতে লাগলো। অতীন্দ্রবাবু বাইরের গেটের কাছে দাঁড়িয়ে সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছেন। পাশেই সুমন মুখ কালো করে দাঁড়িয়ে আছে। চোখে মুখে দুশ্চিন্তার ঘন মেঘ। মিতুল মনে মনে ভাবল, চৌধুরীদের সময়টা সত্যি খারাপ যাচ্ছে। প্রথমে চায়ের বাক্সে চা বদল, তারপর এস্টেটের ম্যানেজার খুন। বাজারের প্রভাব পড়তে বাধ্য। ভাবতে ভাবতে মিতুল পায়ে পায়ে অফিস ঘরের পেছন দিকে গেল। দূর থেকে দেখতে পেল সুধীন্দ্রবাবু একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, কানে ফোন। মিতুলের উপস্থিতি তার নজরে পড়েনি। কথা বলার জন্য এগিয়ে গেল মিতুল। একটু এগোতেই কানে এলো তিনি ফোনে কাউকে চাপা গলায় বলছেন, টাকা পেয়ে যাবেন, টাকা নিয়ে চিন্তা করতে হবে না। মিতুলের পায়ের শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালেন ভদ্রলোক। ও ও আপনি? আসলে কি জানেন, মার্কেটে অলরেডি খবরটা ছড়িয়ে গেছে। এক নতুন ক্লায়েন্ট অর্ডার ক্যান্সেল করলেন, টাকা ফেরত চাইছেন। কি যে বিপদ হলো, শনি লেগেছে আমাদের বিজনেসে জানেন। চিন্তা করবেন না,
খুব শিগগিরই কেস সলভ হয়ে যাবে। সুধীন্দ্রবাবু হাতের সিগারেটটা শেষ করে মাটিতে ফেলে পা দিয়ে পিষে অত্যন্ত চিন্তিত মুখে মাথা নাড়লেন। চলুন যাওয়া যাক। ফিরে এসে মিতুল দেখল টাপুর মৃদু স্বরে রতনলাল থাপার সঙ্গে কিসব যেন কথাবার্তা বলছে। ও এগিয়ে গেল সেই দিকে। তাহলে সেই কথাই রইল, রিপোর্টটা পেলে জানাবেন আমায়। ফেরার পথে মিতুল টাপুরকে জিজ্ঞাসা করল, টাপুরদি, কি মনে হচ্ছে তোমার? টাপুর কোনো গভীর চিন্তায় ডুবে আছে। ভ্রুতে ভাঁজ, যেন কোনো হিসেব মিলবো করেও মিলছে না। একটু পরে মিতুলের দিকে চেয়ে বলল, বলতো মিতুল, তোর কি মনে হয় পুলকেশ বাবুর মৃত্যুতে কার সবচেয়ে বেশি লাভ হওয়ার সম্ভাবনা? কেউ কেন মারতে চাইবে তাকে? হয়তো পুলকেশ বাবু কোনোভাবে জেনে গিয়েছিলেন যে কে চায় অন্য চা মেশাচ্ছে, তাই মুখ বন্ধ করে দেওয়া হলো। পুরো রাস্তাটা আর কোনো কথা বলল না টাপুর। ফোনটা এলো দুদিন পরে। মাঝের দুদিন মিতুলের শরীর খুব খারাপ হয়ে পড়েছিল। হঠাৎ জ্বর, গলা ব্যথা নিয়ে রীতিমতো শয্যাশায়ী হয়ে পড়েছিল। টাপুর একাই এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। কে জানে কোথায় কোথায় গেছে। ওর মনে একটা জেদ চেপে গেছে। তবে আজ সকাল থেকে শরীরটা বেশ ঝরঝরে লাগছে মিতুলের। স্নান করে বেরিয়ে দেখে টাপুর ফোনে কারো সাথে কথা বলছে ব্যালকনিতে দাঁড়িয়ে। যখন ঘরে ফিরল তখন মুখে 1000 ওয়াটের আলো জ্বলছে। কি হলো টাপুরদি? আমার সন্দেহ ভুল ছিল না রে, পুলকেশ বাবুর হত্যাকারী ধরা পড়েছে। হ্যাঁ, কি বলছো কি? ঠিকই বলছি, পুলিশ দারুণ কাজ করেছে এই কেসে, ক্রেডিট ওদেরই পাওনা। আর খুনি ধরা পড়ার ব্যাপারটা নেহাতি কাকতালীয়। এই, তুমি সব খুলে বলবে প্লিজ, হেয়ালি না করে। কে খুনি? কে না, কারা? কিছু লোকাল গুনস। মানে কার্শিয়াংয়ের একটা ছিনতাইয়ের কেসে 3 জন লোকাল মাস্তানকে পুলিশ মব লিঞ্চিং থেকে উদ্ধার করে থানায় ধরে নিয়ে যায়। ছেলেগুলো পুরো নেশার ঘোরে ছিল। জিজ্ঞাসাবাদের সময় সামঞ্জস্যহীন কথাবার্তায় সন্দেহ হওয়ায় চেপে ধরে পুলিশ। সামান্য 3rd ডিগ্রি পড়তে সব কথা উগরে দেয়। টাকার বিনিময়ে পুলকেশ বাবুকে পেটে ছুরি মেরে খুন করেছিল ওরা। কিন্তু কে দিয়েছিল সুপারি? পুলকেশ বাবু নিজেই। হোয়াট? অন্তত ওরা তো তাই বলছে। একটা মুখ আটকানো খাম পুলকেশ বাবু ওদের হাতে দিয়েছিলেন। পরে খাম খুলে ওরা তার ভিতরে পুলকেশ বাবুর ছবি, টাকা এইসব পেয়েছিল। ছবির পেছনে লেখা ছিল কিল হিম। সেই ছবিটা ওরা পুলিশকেও দেখিয়েছে। মিথ্যে বলছে না ওরা। পুলকেশ বাবু নিজের মৃত্যুবান ওদের হাতে তুলে দিলেন আর নিজে খুলে দেখলেন না একবারও? হয়তো এই কাজ তিনি আগেও কারো নির্দেশে করেছেন, তাই সন্দেহ হয়নি। আগেও? আমাদের উপর অ্যাটাকটা ভুলে গেলি? মাই গড, মানে সেই একই লোকগুলো খুন করেছে পুলকেশ বাবুকে? ডেস্টিনি মিতুল, ডেস্টিনি। এত বড় বিজনেস চালাতে হলে লোকাল গুন্ডা মাস্তানদের হাতে রাখতে হয়। পুলকেশ বাবু যেহেতু কার্শিয়াংয়েই থাকতেন, সম্ভবত এদের চিনতেন। প্রয়োজনে ছোট বড় কাজেও লাগাতেন। সেদিন হয়তো তিনি ভাবতেই পারেননি নিজের খুনের সুপারি তিনি নিজেই তুলে দিয়েছেন ওদের হাতে। কিন্তু কার নির্দেশে? তার মানে কি তিনি নিজেই ছিলেন এই সব কিছুর পিছনে? তিনি চায়ের পেটিতে খারাপ কোয়ালিটির চা মেশাচ্ছিলেন? কিন্তু কেন? চৌধুরীদের ব্যবসা নষ্ট করে তার কি লাভ? এইটা ফুর্দি, আমার তো সবই ঘেটে যাচ্ছে কিরকম একটা। পুরোটা বুঝতে হলে আরো একটু অপেক্ষা করতে হবে যে। ঠিক আছে, কিন্তু শুধু এটুকু বলো, তুমি নিজে বুঝতে পেরেছো মানে কে বা কারা আছে এসবের পেছনে? পুলকেশ বাবু কি কোনো রাইভাল কোম্পানির সঙ্গে হাত মিলিয়েছিলেন? তারাই কি পুলকেশ বাবুকে দিয়ে এসব করিয়ে তারপর সাক্ষী মুছে ফেলতে তাকে মেরে দিল? যে বা যারাই এই সব কিছুর পেছনে আছে তারা সম্ভবত পুলকেশ বাবুকে ব্যবহার করছিল। পুলকেশ বাবুও জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তাদের ফাঁদে পা দিয়েছিলেন।
পরে যখন সব বুঝে ফেলেন সেই মুহূর্তেই তাকে সরিয়ে দেওয়া হলো। আর যারা এর পেছনে আছে তাদের ধরা খুব একটা সহজ নয়। অনেক বড় কিছু ষড়যন্ত্র চলছে রে। ধরা গেলেও এদের বিরুদ্ধে সাক্ষী জোটানো খুব কঠিন। একমাত্র উপায় হলো তাদের হাতে নাতে ধরা। কিন্তু কিভাবে? জাল বিছোতে হবে, মোক্ষম জাল। সারাদিন ঘরে বসে অনেকগুলো ফোন করলো টাপুর। বিকেলবেলায় মিতুলকে নিয়ে দীনেন্দ্রবাবুর ঘরে গেল। দীনেন্দ্রবাবুরও শরীর ঠিক নেই। দুশ্চিন্তা, মানসিক অবসাদ, মনোকষ্ট সবকিছু মিলিয়ে তার ৮২ বছরের শরীরটা ভেঙে পড়েছে। বিছানায় শুয়েছিলেন ভদ্রলোক। দরজায় টোকা শুনে মুখ ঘুরিয়ে তাকালেন একবার। ও, তোমরা এসো, ভেতরে এসো। কিছু বলবে? কি যে বলি, আমি যতটা ভেবেছিলাম এই কেস তার চেয়ে অনেক বেশি জটিল। আমি সাধ্যমতো চেষ্টা করলাম, কিন্তু পুলকেশবাবুর মৃত্যুর ফলে কেসটা আরো অনেক বেশি জটিল হয়ে পড়েছে। পুলিশ তদন্ত করছে। পুলিশের এইসব ব্যাপারে অভিজ্ঞতা আর দক্ষতা দুইই বেশি। আমার বলতে খুব খারাপ লাগছে, কিন্তু আমায় বিদায় দিলেই ভালো হয়। আমি বলেছিলাম যদি আমি না পারি তবে সময় নষ্ট না করে বলে দেব। তাই মনে হলো আর সময় নষ্ট করে লাভ নেই। তোমার আর দোষ কি? সারা জীবন সম্মানের সঙ্গে ব্যবসাটা চালিয়ে নিয়ে এসে আজ এই বয়সে এসে আমার এই দিনটা দেখতে হলো। সুধীন নক্ষত্র, রাহু, কেতু এসবে বিশ্বাস করে খুব। আমি ওকে বকতাম, সারা জীবন মেনে এসেছি। সাফল্যের জন্য দরকার অধ্যাবসায় আর পুরুষকার। শুধু শুধু এই বিশ্বাস থেকেই এই চৌধুরী টিয়ের সাম্রাজ্য তৈরি করেছে। আজ এই বয়সে এসে হেরে গেলাম। এইভাবে বলবেন না। পুলিশ খুব ভালো কাজ করছে। নিশ্চয়ই খুব শিগগিরই পুলকেশবাবুর খুনি ধরা পড়বে। আমি অতীন্দ্রকে বলে রাখবো, ওর কাছ থেকে তোমার পারিশ্রমিকটা নিয়ে যেও। না না, যে কাজটা নিয়ে এসেছিলাম সেটাই যখন করতে পারলাম না তখন পারিশ্রমিক আমি নেব না। কাল বিকেলের ট্রেনেই আমরা চলে যাব। বেশ, তাই হবে, যেমন তোমার ইচ্ছা। আর কিছু না বলে চোখ বুঝলেন তিনি। মিতুল আর টাপুর নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে এলো। রাত ৮টা নাগাদ দরজায় নখ শুনে মিতুল তাকিয়ে দেখল সুমন দাঁড়িয়ে আছে। আসতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। শুনলাম কাল চলে যাচ্ছেন আপনারা? হ্যাঁ, আর কি হবে থেকে, এখন তো সবই পুলিশের হাতে। পুলিশই যা করবে করার। তা তো ঠিক, কিন্তু টনিকে চেপে ধরলেও ঠিক সব অগ্রাত। আমি শিওর ওই নাটের গুরু। হতে পারে। পুলিশকে বলবেন আপনার সন্দেহের কথা, তারা নিশ্চয়ই খতিয়ে দেখবেন সব দিক। তা কাল কখন যাচ্ছেন আপনারা? আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসবো। আরে না না, আপনাকে কষ্ট করতে হবে না, আমরা রিক্সা করে নেব। তাই কখনো হয়? আপনারা হলেন এই বাড়ির অতিথি। আমি যাব স্টেশনে,
আপনারা ওভাবে একা একা রিকশায় করে গেছেন জানতে পারলে দাদু খুব দুঃখ পাবেন। বেশ, বিকেল 4:40 জলপাইগুড়ি রোড স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের টিকিট হয়েছে। এখান থেকে 4টে নাগাদ বেরোলেই তো হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, হাতে একটুখানি টাইম নিয়ে বেরোনোটাই ভালো হবে। শুভরাত্রি জানিয়ে সুমন ঘর ছেড়ে চলে গেল। আজ তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়িস মিতুল, রাতে ভালো করে ঘুমিয়ে নে। পরদিন ওদের ঘুম ভাঙতে বেশ বেলা হয়ে গেল। ব্রেকফাস্ট সেরে এসে টাপুর বলল, জিনিসপত্র গুছিয়ে নে, আমার গোছগাছ কমপ্লিট। অভিষেককে একটা ফোন করে দেখি। টাপুরের সঙ্গে কয়েকটা কেসে থাকার ফলে মিতুল জানে এখন কিছু জিজ্ঞেস করা যাবে না, জিজ্ঞেস করলেও উত্তর পাওয়া যাবে না। তাছাড়া টাপুর নিজেও এখন যথেষ্ট টেনশনে আছে, এই সময় বিরক্ত করার প্রশ্নই ওঠে না। দুপুরে টাপুর ঘন্টা দুয়েকের জন্য কোথাও বেরোলো। মিতুল শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভাঙল টাপুরের ডাকে। উঠে পড় মিতুল, 3:30 বাজে, চটপট রেডি হয়ে নে, বেরোতে হবে। তৈরি হয়ে দীনেন্দ্রবাবুর কাছ থেকে বিদায় নিয়ে বেরোতে প্রায় 4:10 বেজে গেল। সুমন বাইরের গেটে অপেক্ষায় ছিল গাড়ি নিয়ে। বেরিয়ে গাড়িতে উঠে বসল ওরা। মিনিট 15 মধ্যেই স্টেশনে পৌঁছে গেল। এবার ট্রেনের অপেক্ষা। স্টেশনে যাত্রী তেমন নেই, এক কোনায় দুজন লোক বসে আছে। এরাও বোধহয় একই ট্রেনে যাবে। ট্রেন এলো 5:10 আগে। এখানে ট্রেন মাত্র 1 মিনিট দাঁড়ায়। ওরা চটপট উঠে পড়ল। সুমন ব্যাগগুলো এগিয়ে দিল। মিতুল খেয়াল করল অন্য লোক দুটো পাশের কম্পার্টমেন্টে উঠল। সুমন নিচে দাঁড়িয়ে হেসে হাত নাড়ল। মিতুল আর টাপুরও হাত নেড়ে ভেতরের সিটে এসে বসল। মিতুল মনে মনে বেশ উত্তেজনা অনুভব করছিল। আমরা কেসটা কেন এরকম ভাবে মাঝপথে ছেড়ে ফিরে যাচ্ছি? নাকি এটাই সেই ফাঁদ যার কথা টাপুরতি বলেছিল আগে? সত্যি কি ফিরে যাচ্ছি আমরা? টাপুরতিকে জিজ্ঞেস করব। কিন্তু টাপুরকে কিছু জিজ্ঞেস করার আগেই মিতুলের মতিগতি বুঝে চোখের ইশারায় কোনো কথা বলতে মানা করল টাপুর। সুতরাং আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো গতি নেই। জানালা দিয়ে বাইরের দৃশ্য দর্শনে মন দিল মিতুল। ওদের কামরায় একটা ফ্যামিলি উঠেছে, স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা ছেলে, দুটোই হাড় বিচ্ছু। আর এক ভদ্রলোক খুব বিরক্ত মুখে গম্ভীর হয়ে জানালার বাইরে চোখ রেখে বসে আছে। মিতুলের ভদ্রলোকের মুখটা খুব চেনা চেনা লাগলো। 6টা নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছলো ট্রেন। এখানে 15 মিনিট থামে। এর মধ্যে একটা জিনিস মিতুল লক্ষ্য করল। ওদের সঙ্গে স্টেশনে অপেক্ষারত সেই লোক দুটো এই 1 ঘন্টায় পর্যায়ক্রমে বেশ কয়েকবার ঘুরে গিয়েছে ওদের কম্পার্টমেন্টে। 15 মিনিট পর আবার ট্রেন চলতে শুরু করলো। টাপুরের কপালে ভ্রুকুটি। মিতুল ভেবেছিল ট্রেনে উঠে হয়তো একটা স্টেশন পরেই ওরা নেমে যাবে, কিন্তু কোথায় কি? টাপুরতির তো নামার কোনো লক্ষণই দেখছি না। কিছু জিজ্ঞাসাও করতে পারছি না। আরও ঘণ্টাখানেক পর ট্রেন থামলো আলুয়াবাড়ি রোড স্টেশনে। কামরার সেই বিরক্ত ভদ্রলোক এবার বাচ্চা দুটোর দিকে রীতিমতো ভস্য করে দেওয়া দৃষ্টি নিক্ষেপ করে নেমে গেলেন। পরিত্রাণ পেলেন বলা যায়। এই সময় লোকটার মুখ ভালো করে দেখার সুযোগ পেল মিতুল। আগেও যে কোথাও দেখেছে তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোককে খুব চেনা লাগলো। কোথাও কি দেখেছি? শিয়ালদা স্টেশনে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো। এ তো সেই তোমাকে ধাক্কা মারা লোকটা। কিন্তু এখানে কি করছে? ও, তার মানে লোকটা সেই কলকাতা থেকে আমাদের ফলো করছে। কিষানগঞ্জ আসছে, কুইক, ট্রেন মাত্র 2 মিনিট দাঁড়ায় এখানে। ঠিক 7টায় ট্রেন কিষানগঞ্জ স্টেশনে ঢুকলো। প্ল্যাটফর্মে পা রাখতেই মিতুল দেখল পাশের কম্পার্টমেন্ট থেকে সেই লোক দুটো নেমেছে। তাদের দিকেই এগিয়ে এলো লোক দুটো। চলুন চলুন, সময় নেই বেশি, খুব দেরি হয়ে গিয়েছে। স্টেশনের বাইরেই একটা কালো ইনোভা অপেক্ষা করছিল। তাড়াতাড়ি উঠে বসলো ওরা।
ড্রাইভার ঝড়ের বেগে গাড়ি চালালো, বলা ভালো ওড়ালো। খিদে পেট চুঁই চুঁই করছিল মিতুলের, কিন্তু গাড়ি দাঁড় করিয়ে খেতে নামার সময় এখন নেই। তবে টাপুর বোধ হয় অন্তর্যামী, ব্যাগ থেকে কয়েকটা বিস্কুটের প্যাকেট বের করে সবার হাতে হাতে দিল। আপাতত এই দিয়েই জঠর জ্বালা জুড়োতে হবে, তাই সই। কার্শিয়াংয়ে যখন গাড়িটা পৌঁছলো, ঘড়ির কাঁটায় রাত তখন 12টা পার হয়ে গেছে। চৌধুরী টি এস্টেট থেকে কিছু দূরে গাড়িটা দাঁড় করানো হলো। অন্ধকারে একটা পুলিশের জিপ এমনভাবে দাঁড় করানো আছে যে দূর থেকে কারো চোখেই পড়বে না। ওরা নামতেই রতনলাল থাপা আর অভিষেকবাবু দুজনে একসঙ্গে এগিয়ে এলেন, সঙ্গে আরও অন্তত জনা 5 পুলিশ উপস্থিত। অন্ধকারে নিজেদের যথাসম্ভব আড়াল করে এগোতে লাগলো সবাই। দুবার আস্তে টোকা দিতেই পেছন দিকের একটা ছোট দরজা খুলে গেল নিঃশব্দে। পা টিপে এগোলো ওরা। অন্ধকারে দূরে একটা ছোট ট্রাক দাঁড়িয়ে ফ্যাক্টরির সামনেটায়। বড় বড় চায়ের কার্টন লোড হচ্ছে। সব মিলিয়ে 4 জন লোক আছে, তবে অন্ধকারের জন্য কারোর মুখ দেখা যাচ্ছে না। রতনলাল বাবু ইশারা করতেই পুলিশের দলটা এগিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে ঘিরে ফেলল সবাইকে। টাপুরের সাথে মিতুলও এগিয়ে গেল সেদিকে। 4 জনের মধ্যে একজন আগ্নেয়াস্ত্র বের করতেই মুহূর্তের মধ্যে টাপুর প্রায় উড়ে গিয়ে তীব্র বেগে লাথি কষালো তার হাতে। পিস্তলটা ছিটকে পড়ল লোকটার হাত থেকে। অন্ধকারেও তাকে চিনতে অসুবিধে হলো না ওদের। সুমনের সুন্দর মুখটা কি নিষ্ঠুর কুটিল দেখাচ্ছে এখন। চোখ দুটো যেন তীব্র ঘৃণায় জ্বলছে, হিংস্র সাপদের মতো। চৌধুরী নিবাসের ড্রয়িং রুমে সকলে একত্র হয়েছে। অনুপস্থিত শুধু সুমন, সে এখন লকআপে। অতীন্দ্রবাবু মাথা নিচু করে বসে আছেন। অভিষেকবাবুও উপস্থিত 3 জন কনস্টেবল নিয়ে। টাপুর বলল, তাহলে বেশি সময় নষ্ট না করে শুরু করি। করো। আমি এই বাড়িতে এসেছিলাম দীনেন্দ্রবাবুর ডাকে। গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো তাদের কোম্পানির কিছু চার কার্টনে লো কোয়ালিটির চা পৌঁছেছে ক্লায়েন্টের কোম্পানির কাছে। এতে বাজারে কিছুটা হলেও চৌধুরীদের সুনাম নষ্ট হয়েছে। এরই তদন্তের জন্য ডাকা হয়েছিল আমায়। অস্বীকার করব না, প্রথম দিকে আমিও গুডউইল নষ্ট করার মোটিভটাকেই সত্যি বলে ভেবেছিলাম। সেভাবেই তদন্তও শুরু করেছিলাম, কিন্তু এগোতে পারছিলাম না। এমন সময় একদিন আমার এই বোনটি মানে মৈথিলি বলল, এমনও তো হতে পারে আমরা ভুল পথে এগোচ্ছি। সারা রাত ভাবলাম ওর কথাটা নিয়ে। মনে হলো সত্যি কি তাই? নতুন করে ভাবনা চিন্তা শুরু করলাম। যদি গুডউইলের অ্যাঙ্গেলটা বাদ দিই, তাহলে আর কি কারণ হতে পারে চায়ের পাতা বদলে যাওয়ার? বিদ্যুৎ চমকের মতো মনে হলো, যদি কয়েকটা কার্টন থেকে কিছুটা করে পাতা কমিয়ে সেখানে অন্য কোনো জিনিস ভরে পাচার করা হয়, তাহলে গন্তব্যে পৌঁছে সেই জিনিস বার করে সেই শূন্যস্থানে আবার চা পাতা পুড়ে দেওয়া হলো। যারা কাজটা করেছে তারা বুঝতে না পেরে সস্তা চা ভরে দিয়েছে, যার ফলে ব্যাপারটা সবার নজরে এসেছে। কিন্তু গত 1 মাসে আর চা বদলায়নি, অর্থাৎ তারা সাবধান হয়ে গিয়েছে। ফাঁকা বাক্সে আবার দার্জিলিং চা পাতাই ভরা হচ্ছে, যাতে কেউ আর কিচ্ছুটি টের না পায়। এইবার প্রশ্ন হলো, কি এমন জিনিস যা চায়ের পেটিতে করে গোপনে চালান করা হচ্ছে? জলপাইগুড়ি থানার ওসি অভিষেকবাবু আমার কলেজের বন্ধু। ওর কাছে শুনলাম ইদানিং ভুটানের সীমান্ত জেলাগুলি দিয়ে চোরাই সোনা ঢুকছে এই দেশে। ভুটানের সীমান্ত শেয়ার করে পশ্চিমবঙ্গের 3টি জেলা, যথাক্রমে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং। অভিষেকবাবু জানালেন, সোনা সারা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে, অথচ কিভাবে সেটা ঘটছে শত চেষ্টা সত্ত্বেও ধরা যাচ্ছে না। তখনই আমার মনে হলো, চৌধুরীটি সারা দেশে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে অনেক বছর ধরে, সুতরাং কাস্টমস তাদের সন্দেহ করবে না। ফলে খুব সহজেই চৌধুরীটির মাধ্যমে কাজটা করা সম্ভব। এখন প্রশ্ন হলো, কে করছে? ভেতরের লোক না বাইরের?
বাইরের লোক বলতে আমার সন্দেহের তালিকায় ছিল দুজন, পুলকেশবাবু আর টনি। টনির কথাটা আমায় সুমনই বলেছিল। ও চেষ্টা করেছিল আমার নজর টনির দিকে ঘুরিয়ে দিতে। টনির ব্যাকগ্রাউন্ডও খুব স্বাভাবিকভাবে ওর অগেনস্টেই যায়, কিন্তু টনি কিভাবে করবে? চৌধুরীটির কার্টুনের মধ্যে সোনা পাচার করা কি তার পক্ষে সত্যি সম্ভব? হ্যাঁ, এক যদি লোক দিয়ে করায় সে, কিন্তু সেটাও খুব রিস্কি। আর দ্বিতীয় হলেন পুলকেশবাবু। সত্যি বলতে কি, কাজটা করার সুযোগ তাঁরই সবচেয়ে বেশি ছিল। স্বাভাবিকভাবেই সন্দেহ তারই ওপর যায়, কিন্তু ঠিক এরকম সময় তিনি খুন হলেন। কাকতালীয়ভাবে অন্য একটা কেসের সূত্র ধরে তার খুনিরা ধরা পড়ল। পাতি গুন্ডা তারা, সামান্য টাকার বিনিময়ে কাজ করে। কিন্তু তারা জানালো একটা অদ্ভুত কথা, পুলকেশবাবুকে হত্যার সুপারি নাকি পুলকেশবাবু নিজেই দিয়েছিলেন। আরও জানা গেল পুলকেশবাবুর অর্ডারে এর আগে ওরা কিছু কাজ করেছে। ঠিক এই জায়গায় এসে খুনি একটা কাঁচা কাজ করে ফেলেছে। পুলকেশবাবু নিজের মৃত্যুর পরোয়ানা নিজে হাতে কি করে হত্যাকারীদের হাতে তুলে দিতে পারেন? চিন্তা করল। হ্যাঁ, পারেন, কারণ তিনি ছিলেন প্রভু ভক্ত কর্মী। প্রভুর নির্দেশে লোকাল গুন্ডাদের আগেও হয়তো ছোটখাটো ব্যাপারে কাজে লাগিয়েছেন। তিনি ভাবতেও পারেননি তাঁর হাত দিয়ে তাদের কাছে তাঁরই মৃত্যু পরোয়ানা পাঠানো হয়েছে। এবার তাহলে প্রশ্ন ওঠে, কেন এভাবে মরতে হলো পুলকেশবাবুকে? আর কেই বা আছে এর পেছনে? এখানে আমাকে একটু আন্দাজে ঢিল ছুটতে হয়েছিল। আমার সন্দেহের তালিকায় ছিলেন অতীন্দ্রবাবু আর সুধীন্দ্রবাবু। সত্যি বলতে সুমনের কথা আমি তখনও ভাবিনি, কিন্তু ভাবতে বাধ্য হলাম পুলকেশবাবুকে মরতে হলো কেন? তাহলে কি তিনি ব্ল্যাকমেল করছিলেন, সেজন্যই সরিয়ে ফেলা হলো তাকে? এই ব্যাপারটা শিওর ছিলাম না আমি। কাল সুমনকে অ্যারেস্ট করার পর মিসিং লিঙ্কটা কানেক্ট হয়েছে। অতীন্দ্রবাবুর নিষ্ঠুরতার ইতিহাস আমি শুনেছি টনির মুখে। কিভাবে পথচারীকে গাড়ির চাকার তলে পিষে ড্রাইভারকে সেই দায় নিতে বাধ্য করেছিলেন তিনি। তার বড় ছেলে মানে সুমনের দাদা মাত্র 15 বছর বয়সে ড্রাগের ওভারডোজ হয়ে মারা যায়। রক্তের দোষ, রক্তের দোষ। সুমন খুব ইন্টেনশনালি টনির দিকে আমাদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করেছিল। ভেবে দেখলাম এর দুটো কারণ হতে পারে। এক, ও নিশ্চিত জানে এর টনিরই কাজ। দুই, ও তদন্তের অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দিতে চায়। কিন্তু কেন চাইবে সেটা? তার মানে সুমন কি চায় না যে আসল অপরাধী ধরা পড়ুক? সুমনকে আরেকটু ভালোভাবে জানার দরকার আছে বলে মনে হলো। ওর কলেজে খোঁজ লাগালাম। কলকাতা থেকে ফোনে আমার সোর্স জানালো একাধিকবার তার ব্যবহার ও কাজকর্মের জন্য সাসপেন্ড হয়েছে সে কলেজ থেকে। একবার তো রাস্টিকেট হতে হতে বেঁচে যায় শুধু ক্ষমতাবান পরিবারের জোরে। অভিষেক বাবু আর রতনলাল বাবু এই কেসের দারুণ কাজ করেছেন। আমার সন্দেহের কথা রতনলাল বাবুকে জানানো মাত্র তিনি খবরাখবর নিতে শুরু করেন। ভেতরের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করে সুমনের ব্যাপারে নিশ্চিত হই আমরা। ও প্রায় কার্শিয়াংয়ে যেত ইদানিং। আলিপুরদুয়ারেও মামার বাড়ি যাওয়ার নাম করে ঘন ঘন যাতায়াত শুরু করেছিল। কাল সুমনের অ্যারেস্টের পর আজ সকালে ও বয়ান দিয়েছে। অতীন্দ্রবাবু, পুলকেশবাবুকে সরিয়ে দেওয়াটা কি খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল? মানে কি বলতে চাইছেন কি আপনি? পুলকেশবাবু তো আপনাকে জানাতে এসেছিলেন সোনা পাচারের ব্যাপারটা। সুমনের সব কুকীর্তির কথাই তিনি জেনে ফেলেছিলেন, কিন্তু তিনি জানতেন না যে আপনি আগে থেকেই সব জানেন। আপনি ওকে আশ্বস্ত করলেন, বললেন যে আপনি সুমনকে শাসন করবেন, আর মনে মনে ঠিক করে নিলেন যে পুলকেশবাবুকে সরিয়ে দিতে হবে। পুলকেশবাবুর কল রেকর্ডস অনুসারে রাতের শেষ ফোনটা তো আপনি করেছিলেন। সম্ভবত আপনিই ওকে বলেছিলেন রাতে অফিসে উপস্থিত থাকতে। ভাবছেন আমি কি করে এসব কথা জানলাম? সুমন পুলিশের কাছে সব স্বীকার করেছে। সে পুলিশকে জানিয়েছে যে সে তো শুধু তার বাবার নির্দেশ পালন করছিল। আসল নাটের গুরু তো আপনি, অতীন্দ্রবাবু, যিনি দীর্ঘদিন ধরেই চায়ের ব্যবসার আড়ালে বিভিন্ন রকম স্মাগলিং চালিয়ে যাচ্ছেন। চায়ের ট্রান্সপোর্ট লাইসেন্স ব্যবহার করে
সারা দেশে স্মাগলড গুডস সাপ্লাই করছেন। এতদিন ধরা পড়েননি, কিন্তু লোভও বেড়ে উঠেছিল। সোনার স্মাগলিংটাই কাল হলো আপনার। বেশি সাবধান হতে গিয়ে 4 কার্টনে সোনার বার ঢুকিয়ে সাপ্লাই করছিলেন। দীনেন্দ্রবাবু, কাল আপনাদের ট্রাকে লোড হওয়া 4 পেটি থেকে 40 কেজি সোনা উদ্ধার করা হয়েছে। চলুন অতীন্দ্রবাবু, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। দু সপ্তাহ হয়েছে জলপাইগুড়ি থেকে ওরা ফিরে এসেছে। অফিসে অনেক ছুটি নেওয়া হয়ে গিয়েছিল মিতুলের, তাই এখন আবার লক্ষ্মী মেয়ের মতো কাজে মন দিয়েছে। অফিস থেকে ফিরে ঘরে ঢুকেই দেখল টাপুর সোফায় বসে চা খাচ্ছে আর ওর বাবার সঙ্গে খোশ মেজাজে আড্ডা দিচ্ছে। যা, হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আয় জলদি, চা গরম আছে এখনো। হাত পা ধুয়ে জামা কাপড় বদলে সোফায় এসে বসল মিতুল। তারপর চায়ের কাপে এক চুমুক দিতেই মাথার ভেতরে কিছু একটা যেন হয়ে গেল। চোখ বুজে বোম ভোলা হয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখ খুলে দেখল টাপুর ওর দিকে চেয়ে মিটিমিটি হাসছে। খেলি চাটা? হুম। দীনেন্দ্রবাবু ফোন করেছিলেন, অনেক কথা বললেন, ধন্যবাদ জানালেন। শক্ত ধাতের মানুষ তো। বললেন টুবাইকে তিনি বঞ্চিত করবেন না যদি টনি স্মাগল গুডসের ব্যবসা থেকে সরে আসে। শিলিগুড়ির উপকণ্ঠে দীনেন্দ্রবাবুর 70 একর জমি আছে, সেটা টনি আর টুবাইকে দেবেন প্রমোটারি বিজনেস শুরু করার জন্য। বাহ, এ তো ভালো সিদ্ধান্ত। দীনেন্দ্রবাবুর ছোট ছেলে রাঘবেন্দ্র চৌধুরী, যিনি লন্ডনে থাকেন, তার কথা তিনি একবার বলেছিলেন, মনে আছে? হ্যাঁ, রাঘবেন্দ্রবাবুর একমাত্র ছেলে ওই দেশ থেকেই বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পাশ করেছে। সে দেশে ফিরে পারিবারিক ব্যবসার হাল ধরতে চায়। যাক, এটাও ভালো খবর। আর একটা ভালো খবর আছে। আবার কি খবর? টাপুর ব্যাগ থেকে একটা চেক বের করে মিতুলের হাতে দিল। দীনেন্দ্রবাবু পাঠিয়েছেন। এত? মাই গড! সেই আনন্দে সিটি সেন্টারের চৌধুরী টি হাউসের স্টলে গিয়ে চাটা কিনে ফেললাম গাঁটের কড়ি খরচা করে। সেই ব্লু মুন নাইটের স্পেশাল চা, যেটাতে চুমুক দিয়ে বোম হয়ে বসেছিলি এতক্ষণ। এতক্ষণ আপনি শুনছিলেন সমুজা দাসের কাহিনী উত্তরবঙ্গে টাপুরদি, অনলি অন রেডিও মিলন অডিও স্টোরি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন অডিও স্টোরি। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন অডিও স্টোরি।